হ্যালো স্টুডেন্টস, হালকেনস্টাইন সি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাজারজাতকরণ বা বিপণন পরিচিতি। মোটামুটি আজকের লেকচারটিতে আমরা মার্কেটিংয়ের বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করা যাক। প্রথমেই আসে বিপণন বলতে আমরা কি বুঝি। বিপণন হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া কিংবা যেটিকে আমরা বলতে পারি একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো একটা পণ্য বা কোনো একটা সেবার ধারণা সৃষ্টি করা হয় এবং সেক্ষেত্রে ওই পণ্য বা সেবা যিনি উৎপাদন করছেন অর্থাৎ উৎপাদক এবং সেই পণ্য বা সেবা যাদের কাছে পৌঁছানো হচ্ছে অর্থাৎ ভোক্তার চাহিদা অনুযায়ী উৎপাদক পণ্য এবং সেবা তাদের নিকট পৌঁছাতে পারছে কিনা, ওভারঅল এই কনসেপ্টগুলো নিয়ে এখানে ডিল করা হয়। সো এটার সংজ্ঞায়নে যদি আমরা আসি, বিপণন বলতে বোঝানো হয় একটি ব্যবস্থাপকীয় এবং সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য এবং সেবার ধারণা সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে উৎপাদকের নিকট হতে ভোক্তাদের প্রত্যাশা মোতাবেক অর্থাৎ যারা ভোক্তা বা কাস্টমার আছে তাদের যে চাহিদা বা ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী পণ্য কিংবা সেবা পৌঁছে দিয়ে তাদের সন্তুষ্টি বিধানের চেষ্টা চালানো হয়। এই সন্তুষ্টির ব্যাপারটা কিভাবে আসে? মনে করা হচ্ছে আমি একজন কাস্টমার, আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি চিন্তা করি আমি কোনো একটা প্রোডাক্টের মধ্যে কী কী কোয়ালিটি চাচ্ছি বা আমি চাচ্ছি যে কী কী ফিচার্স ওই প্রোডাক্টের মধ্যে থাকবে, আমি যখন আমার আশানুরূপ সেই ফিচার্স বা সেই কোয়ালিটিগুলো যখন আমি প্রোডাক্টটির কাছ থেকে পাচ্ছি তখন আলটিমেটলি আমি সন্তুষ্ট হচ্ছি সেই প্রোডাক্টটা কিনে। সো প্রত্যেকটা মার্কেটিং কনসেপ্টের মূলে আছে এই সন্তুষ্টি বিধানের ব্যাপারটি, তাদের সন্তুষ্টি যারা কাস্টমার কিংবা ভোক্তা তাদের। এখন যদি আমরা পরের স্লাইডে আসি, দেখো এখানে আমাকে ওভারঅল একটা মার্কেটিং কনসেপ্ট কিভাবে সৃষ্টি হয় সেই ব্যাপারটিকে উপস্থাপন করা হয়েছে। প্রথমত দেখো, প্রয়োজন, অভাব এবং চাহিদা। আমাদের বাজারজাতকরণ কিংবা মার্কেটিংয়ের কনসেপ্টের বেস হচ্ছে একদম প্রয়োজন, অভাব এবং চাহিদা। এরপরে আসে হচ্ছে বিপণন অর্পণ, যার মধ্যে কি আছে পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। এই বিপণন অর্পণের মধ্যে কি কি ইনক্লুডেড হচ্ছে? প্রথমত হচ্ছে এখানে তোমার র ম্যাটেরিয়ালস কালেক্ট করে আমি চাইলে হচ্ছে একটা প্রোডাক্ট বানাতে পারি বা একটা পণ্য তৈরি করতে পারি, কিংবা হচ্ছে আমি সেবা দিতে পারি। সেবার মধ্যে কি কি আছে? যেমন হচ্ছে তোমার এডুকেশন ফ্যাসিলিটিস, এই যে তুমি এখন আমার ক্লাসটা করছো এটাও কিন্তু কাইন্ড অফ একটা সার্ভিস। তার পাশাপাশি হচ্ছে যারা উকিল আছে আইনগত সেবা দিয়ে থাকে, যারা ডাক্তার আছে তারা চিকিৎসাগত সেবা দিয়ে থাকে। সো পণ্য, সেবা, অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার ব্যাপারটা কিভাবে আসে? মনে করো তুমি একটা ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফার্ম খুলেছো, সেখানে হচ্ছে যারা যে বড় বড় অর্গানাইজেশনগুলো আছে তারা যদি কোনো ম্যানেজারিয়াল রিলেটেড প্রবলেম ফেস করে, তুমি তাদেরকে তোমার এক্সপার্টাইজ বা অভিজ্ঞতা থেকে তুমি তাদেরকে পরামর্শ দাও, সেটাও কিন্তু কাইন্ড অফ একটা সার্ভিসের মধ্যেই পড়ছে। সো এখান থেকে কি আসছে সেটা হচ্ছে কি ক্রেতার ভ্যালু এবং সন্তুষ্টি। ভ্যালুর ব্যাপারটা কি? আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিচ্ছি, আমার যে কাস্টমার আছে তারা সেই প্রোডাক্ট এবং সার্ভিস থেকে কিভাবে উপকৃত হচ্ছে সেটাই ডিটারমাইন করে একটা প্রোডাক্টের ভ্যালু কি হবে সেটা। আর সন্তুষ্টির ব্যাপারটা হচ্ছে যখন আমার ক্রেতাদের প্রয়োজন, চাহিদা এবং হচ্ছে অভাব তারা পূরণ করতে পারবে তখন আলটিমেটলি তারা সন্তুষ্ট হবে এবং সন্তুষ্টি বিধানের জায়গাটি আসছেই সেখান থেকে। এরপরে আসে বিনিময় এবং সম্পর্ক, এখানে একটা রেফ হবে। আচ্ছা, বিনিময় কাদের মধ্যে ঘটে? বিনিময় ঘটার জন্য মিনিমাম দুইটা পার্টি দরকার বা দুইটা পক্ষ দরকার বিনিময়ের জন্য। এই দুইটা পক্ষ কারা হতে পারে? একটা পক্ষ হতে পারে বিক্রেতা এবং আরেকটা পক্ষ হতে পারে ক্রেতা। এরপর হচ্ছে সম্পর্ক। সম্পর্কের ব্যাপারটা কিভাবে ঘটে দেখো, মনে করো আমি একজনের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনলাম, এখন সেই প্রোডাক্টের মধ্যে আমি যা যা ফিচার্স চেয়েছিলাম, মানে আমার যা প্রত্যাশা ছিল আমি আশানুরূপ সেই ফিচার্সগুলোই পেয়েছি এবং ভালো মানের একটা কোয়ালিটি তিনি আমাকে এনশিওর করেছেন প্রোডাক্টটা আমার কাছে দেওয়ার মাধ্যমে। সো আলটিমেটলি তার প্রতি আমার একটা লয়্যালটি তৈরি হবে, বিশ্বস্ততা তৈরি হবে। সেই বিশ্বস্ততার জায়গা থেকে আমি কিন্তু তার প্রোডাক্টের মার্কেটিং অলরেডি হচ্ছে করছি। কিভাবে? আমার যারা রিলেটিভস আছে কিংবা আমার যারা পরিচিত আছে তাদেরকে আমি বলবো কি এর কাছ থেকে আমি এই প্রোডাক্টটা নিয়েছি এবং সেখান থেকে আমি ভালো কোয়ালিটি পেয়েছি, বা সেই প্রোডাক্টটা মান ভালো, কোয়ালিটি ভালো, এইগুলো যখন আমি তাদের কাছে বলবো আলটিমেটলি তার কাস্টমার এনগেজমেন্ট কিন্তু বাড়ছে। সো সেই ক্ষেত্রে কিন্তু তার মার্কেটিংয়ের জায়গাটা আরও স্ট্রং হচ্ছে। এটা কিভাবে ঘটছে? এই যে তার সাথে আমার একটা সম্পর্ক, এই সম্পর্কটা কিভাবে সৃষ্টি হয়েছে? এই যে একটু আগে দেখলাম ক্রেতার ভ্যালু, সে আমাকে ভালো মানের
মানের পণ্য দিয়েছে বা ভালো মানের সেবা দিয়েছে, তার মাধ্যমে কি হয়েছে আলটিমেটলি তার সাথে আমার একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে, যেই সম্পর্কের কারণে আমি 8-10 জন আমার যে রিলেটিভস আছে তাদেরকে জানাচ্ছি যে তার প্রোডাক্টটা ভালো, তোমরা চাইলে তার প্রোডাক্টটা কিনতে পারো, যাতে করে তার কাস্টমার এনগেজমেন্ট বাড়ছে এবং তার মার্কেটিংয়ের জায়গাটা আরও স্ট্রং হচ্ছে তার এর মাধ্যমে আলটিমেটলি। সো এরপরে আসে হচ্ছে বাজার। বাজার ব্যাপারটা কি? দেখো আলটিমেটলি আমার প্রোডাক্টটা যেখানে সেল হচ্ছে বা যেখানে আমি আমার প্রোডাক্টটাকে লঞ্চ করছি সেই জায়গাটাকেই আমি বলছি বাজার। এখন এই বাজারটা টিকে থাকবে বা আমার প্রোডাক্টটা লং টার্মে সাস্টেইন করবে কখন? যখন আমি দেখব যে হচ্ছে বাজারের চাহিদা যেটা, আমার কাস্টমার ডিমান্ড যেটা, আমি তাদের সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারছি, বা আমার কাস্টমার আমার প্রোডাক্ট থেকে যে যে কোয়ালিটি চাচ্ছে আমি তাদেরকে সেই কোয়ালিটি সাপ্লাই দিতে পারছি আমার প্রোডাক্টের থ্রুতে। তখন গিয়ে হচ্ছে আমার প্রোডাক্টটা বা আমার যে সার্ভিসটা সেটা লং টার্মে সাস্টেইন করবে মার্কেটে, তাও প্রফিটেবলি। সো আলটিমেটলি আমার প্রত্যেকটা ব্যবসায়ের উদ্দেশ্য কি? প্রফিট মার্জিন এনশিওর করা কিংবা মুনাফা অর্জন করা। সো এই ক্ষেত্রে আমি যখন সেটা করতে পারছি ডেফিনেটলি হচ্ছে আমার প্রোডাক্টটা প্রফিটেবলি বা হচ্ছে সাস্টেনেবলি একটা মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবে। সো এখান থেকেই আসে হচ্ছে আবার কি প্রয়োজন, অভাব এবং চাহিদা, এবং এই সার্কেলটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এখানের মধ্যে চেঞ্জেস কোথায় আসে? দেখো প্রত্যেকটা কাস্টমারের চাহিদা, প্রয়োজন এবং অভাব প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এই পরিবর্তনটা কিসের সাপেক্ষে ঘটে? এর একটা ক্ষুদ্র উদাহরণ যদি তোমাকে দেই, তুমি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা চিন্তা করো বা তথ্য প্রযুক্তিতে যে অগ্রগতিটা হয়েছে, আজকে থেকে 20 বছর আগের যে মার্কেটিং কনসেপ্ট এবং বর্তমান যুগের যে মার্কেটিং কনসেপ্ট, এটা টোটালি আলাদা দুইটা বিষয়। কারণ আগে টেকনোলজিক্যাল ইনভলভমেন্ট সেভাবে ছিল না, যেই কারণে তখনকার দিনে হচ্ছে যে মার্কেটিং প্রসেসগুলো ফলো করা হতো, এখনকার দিনে সেগুলোকে অনেকটাই মডার্নাইজ করা হয়েছে বা আধুনিকায়ন করা হয়েছে, যার কনসেপ্ট থেকে আমরা দেখতে পারি হচ্ছে ই মার্কেটিং। এই ই মার্কেটিংয়ের মাধ্যমে আলটিমেটলি সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, যেমন হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সেখানে আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্টের অ্যাড দেখি। যেমন খুবই পরিচিত একটা অ্যাডের কথা যদি তোমাদেরকে বলি, মনে করো তুমি ইউটিউবে রিল দেখছো, অল অন এ সাডেন তোমার সামনে একটা ফুড পান্ডার অ্যাডভার্টাইজ চলে আসলো। এখন তোমাকে একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত ওই ফুড পান্ডার অ্যাডটা দেখতে হচ্ছে, তারপর গিয়ে তোমার সামনে স্কিপ বাটনটা হচ্ছে ভিজিবল হলো এবং তখন তুমি স্কিপ বাটনে প্রেস করলে অ্যান্ড দেন হচ্ছে তোমার অ্যাডটা চলে গেল। সো এটা কিন্তু কাইন্ড অফ অনলাইন মার্কেটিং, যার ধারণাটা এসেছে এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে। সো এখানের মধ্যে চেঞ্জেস কি হচ্ছে? তাহলে প্রযুক্তিগত অগ্রগতি আমাদের মার্কেটিং কনসেপ্টের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন সাধিত করেছে, যেই কারণে আলটিমেটলি এখন কাস্টমাররা রেগুলারলি হচ্ছে তাদের যে নিড বা প্রয়োজন, অভাব, চাহিদা, এগুলোর মধ্যে কিন্তু পরিবর্তনটা ঘটাচ্ছে। সো আমরা বলতে পারি কি এই সার্কেলটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে। এটা একটা নেভার এন্ডিং প্রসেস বা কখনোই শেষ হবে না এরকম একটা প্রসেস। এখন আমরা যদি আসি যে বিপণনের ধারণাসমূহ, প্রথমত ল্যাটিন মার্কেটাস, এই শব্দ থেকে মার্কেট শব্দটা এসেছে। তাহলে মার্কেট শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে। পণ্য এবং সেবার প্রকৃত ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বলা হয় বাজার। এই যে আমি একটু আগে বাজার বলেছি, বাজারে কি হচ্ছে আলটিমেটলি? আমি যে র ম্যাটেরিয়াল কালেক্ট করে যে প্রোডাক্টটা বানাচ্ছি কিংবা আমি যে সার্ভিসটা দিচ্ছি, সেই সার্ভিসটা বাজারেই আলটিমেটলি একজন কাস্টমার বা একজন ক্রেতার কাছে আমি সেটা সাপ্লাই করছি। সো বাজার বলতে আলটিমেটলি এখানে মিন করা হচ্ছে সেবার প্রকৃত এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে। এরপরে আসি অর্থনীতির প্রাণ বলা হয় বাজারজাতকরণ কিংবা মার্কেটিংকে। কেন? মার্কেটিং যদি না হয় তাহলে কি হবে? তুমি এত কষ্ট করে একটা প্রোডাক্ট বানাচ্ছ বা তুমি এত কষ্ট করে একটা সার্ভিস দিচ্ছ, সেটার যদি মার্কেটিংই না হয় বা বাজারজাতকরণ যদি না হয়, যারা কাস্টমার তারা তো জানতেই পারবে না যে হচ্ছে এরকম কোনো একটা প্রোডাক্ট আছে বা এক্সিস্ট করে, তখন আলটিমেটলি তারা সেই প্রোডাক্টটা কিনবে না। এখন অর্থনীতির কনসেপ্ট থেকে আমাকে বলা হয় যে দেখো অর্থনীতির প্রাণ কেন এটাকে বলা হচ্ছে, বাজারজাতকরণকে কেন অর্থনীতির প্রাণ বলা হচ্ছে? বাজারজাতকরণের মাধ্যমে আলটিমেটলি কি হয়, আমি যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করি দেখবা সেই প্রোডাক্টের গায়ে কিন্তু ভ্যাট লেখা থাকে। পণ্যের দাম তো আছেই, সেই দামের সাথে এক্সট্রা করে ভ্যাট লেখা থাকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যাটের যে পোর্শন, সেই পোর্শনটা জমা হয় কোথায়? ডিরেক্ট সরকারি কোষাগারে। এখন তার মানে কি হচ্ছে, তুমি একটা প্রোডাক্ট কিনছো, সেই সাথে সেই প্রোডাক্টের জন্য তুমি সরকারকে একটা করও দিচ্ছ। সো এটা জাস্ট একটা ক্ষুদ্র উদাহরণ কিভাবে এটা অর্থনীতিতে অবদান রাখছে, মার্কেটিং বা বাজারজাতকরণ।
এভাবে যদি আমরা বর্ণনা করতে যাই একটার পর একটা কিন্তু পয়েন্ট আসতেই থাকবে। সো এই সমস্ত কারণে অর্থনীতির প্রাণ হিসেবে গণ্য করা হয় বাজারজাতকরণকে। মার্কেটিং বা বাজারজাতকরণের জনক বলা হয় কাকে? ফিলিপ কটলারকে। ফিলিপ কটলার কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? তিনি আমেরিকান সিটিজেন ছিলেন এবং জন্মগ্রহণ করেন 1931 সালে। আর বাজারজাতকরণ জীবনযাত্রার মান উন্নয়নের জনক, এই ধারণাটা কে দিয়েছেন? পল মজুর বা পল মাজুর বলা হয়। বাজারজাতকরণ কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে? এই যে একটু আগে আমি তোমাকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের উদাহরণ দিলাম না, যে কিভাবে প্রযুক্তিগত উন্নয়ন আমাদের জীবনযাত্রায় ভূমিকা রাখছে। আজকালকার দিনে তোমার হচ্ছে টেলিভিশন কিংবা হচ্ছে পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার থেকে সোশ্যাল মিডিয়া বা টেকনোলজি যে ফিচার্সগুলো আছে, যেমন হচ্ছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা হচ্ছে ইউটিউব, এখানে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে সব থেকে বেশি কাস্টমার রিচ করা যায় এবং কাস্টমার এনগেজমেন্ট তখন সব থেকে বেশি সহজ হয়। আলটিমেটলি তোমার কাজটা কি? তুমি মার্কেটিংয়ের মাধ্যমে করছোটা কি? যাতে করে তোমার পণ্য সম্পর্কে বা তোমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আর 10 জন জানতে পারে, অন্যান্য মানুষের কাছে যেন তোমার পণ্যের বিজ্ঞাপনটা পৌঁছায়। বর্তমানে আমরা আমাদের ডেইলি লাইফে টেকনোলজি ছাড়া চিন্তাই করতে পারি না। সকালে ঘুম থেকে ওঠা, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা সব থেকে বেশি যেখানে ইনভলভ থাকি সেটা হচ্ছে টেকনোলজি। সো সেই হিসেবে বলা যায় যে কি, এই মার্কেটিংয়ের কনসেপ্টে বা হচ্ছে বাজারজাতকরণের ক্ষেত্রে বর্তমানে জীবনযাত্রার মানের পরিবর্তনে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং একটা নতুন সম্ভাবনার দুয়ার সৃষ্টি করেছে। এই সমস্ত দিক বিবেচনা করে এই বাজারজাতকরণ আলটিমেটলি জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা পালন করে। কোনো পণ্যের মান, সেবা এবং মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে সেটাকেই বলা হয় ভ্যালু। এখন এই ভ্যালুর ব্যাপারটা দুরকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে কি নেগেটিভ। এখন চিন্তা করো পজিটিভ ভ্যালু কখন হয়। পজিটিভ ভ্যালুর ব্যাপারটা কিন্তু একটু আগে আমি বলেছি কি, পণ্যের যে কোয়ালিটি বা মান, সেই মানটা যেন হচ্ছে ঠিক থাকে। অর্থাৎ আমি অ্যাজ এ কাস্টমার, একজন ক্রেতা হিসেবে আমি একটা পণ্য থেকে যে মানটা আশা করব, সেই আশাটা যদি পূরণ হয় বা আমার প্রত্যাশা যদি পূরণ হয়, তখন আমি এটাকে একটা পজিটিভ ভ্যালু দিব। প্রথমত মানের ব্যাপারটা গেল, ঠিক আছে। তারপর হচ্ছে ফিচার্স, একটা পণ্য থেকে আমি কি কি সুবিধা পাচ্ছি, সেই ফিচার্স আমার প্রত্যাশার সাথে যদি হচ্ছে এই পণ্য যেটা আমি কিনেছি তার যে ফিচার সেগুলোর যদি মিল থাকে, তখন গিয়ে তার জন্য একটা পজিটিভ ভ্যালু ক্রিয়েট হচ্ছে। এই সেম ব্যাপারটা পণ্যের ব্যাপারে বললাম না আমি, এই সেম কনসেপ্টটা সার্ভিস কিংবা সেবার বেলাতেও একইভাবেই প্রযোজ্য। সো এখন এর যদি ব্যতিক্রম ঘটে, আমি যে কোয়ালিটি প্রত্যাশা করছি সেই কোয়ালিটি যদি আমি না পাই, কিংবা আমি যে ফিচার্সগুলো প্রত্যাশা করছি সেই ফিচার্সগুলো যদি না পাই, তখন গিয়ে এই নেগেটিভ ভ্যালুটা ক্রিয়েট হবে। ওই যে পজিটিভ ভ্যালু হলে আমি আমার 8-10 জন রিলেটিভকে বলি বা ফ্রেন্ডসদেরকে বলি যে হচ্ছে তুমি তার কাছ থেকে প্রোডাক্টটা কিনো, তখন আমি গিয়ে তাদেরকে বলবো যে হচ্ছে কি তুমি তার কাছ থেকে প্রোডাক্টটা কিনিও না, কারণ সে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সাপ্লাই করে না, তার প্রোডাক্টের মধ্যে যে ফিচার্সগুলো আমরা এক্সপেক্ট করি সেগুলো থাকছে না। তখন গিয়ে সেটা নেগেটিভ মার্কেটিং হয়ে যাচ্ছে। তখন তোমার কাস্টমার এনগেজমেন্ট হওয়ার থেকে তোমার কাস্টমার আরও হারাবা তুমি। সো এটা গেল পজিটিভ এবং নেগেটিভ। বাজারজাতকরণের মুখ্য উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে ক্রেতার সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করা। এখন আমার মুখ্য উদ্দেশ্য, মনে করো প্রত্যেকটা ব্যবসা, তুমি যদি চিন্তা করো ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা ব্যবসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এখন বাজারজাতকরণ বা মার্কেটিংয়ের কনসেপ্টটাই হচ্ছে কি, আমার যে কাস্টমার আছে তাদের সাথে আমি যেন একটা সম্পর্ক তৈরি করতে পারি। কাস্টমার রিলেশনশিপকে এখানে খুবই গুরুত্ব দেওয়া হয় এই মার্কেটিংয়ের ক্ষেত্রে। কেন? কারণ এখানে আলটিমেটলি ক্রেতা যারা আছে তাদেরকে যদি আমি সন্তুষ্ট করতে না পারি, তাহলে আমি কাস্টমার এনগেজমেন্ট করতেই পারবো না। তো সেই জায়গা থেকে আমাকে চিন্তা করতে হয় যে কিভাবে আমি আমার কাস্টমার এনগেজমেন্ট বাড়াতে পারি। আলটিমেটলি কাস্টমার এনগেজমেন্ট বাড়ানো মানে হচ্ছে কি, আমার ব্যবসাটার সম্প্রসারণ করা বা আমার ব্যবসা সম্প্রসারিত হওয়া। তখন আলটিমেটলি আমার প্রফিট অটোমেটিক্যালি বেড়ে যাবে বা মুনাফা অটোমেটিক্যালি অর্জিত হবে। এই জায়গাটা থেকেই বলা হয়েছে ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করা। এটাই হচ্ছে কি আমার বাজারজাতকরণের মুখ্য উদ্দেশ্য। তারপরে আসে কি, প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে। এই যে আমি তোমাকে একটু আগেই খুব সুন্দর করে পজিটিভ এবং নেগেটিভ দিয়ে এটা বুঝিয়েছি যে আমার কি কি প্রত্যাশা দুভাবে হতে পারে, কোয়ালিটি অ্যান্ড ফিচার্স। এই প্রত্যাশার সাথে মানের তুলনা করে আমি যেই প্রোডাক্টটা কিনলাম সেটা আমাকে আলটিমেটলি কি কি সাপ্লাই দিচ্ছে, তার
কোয়ালিটি কেমন, ফিচার্স কি, এটার তুলনা করে আলটিমেটলি ভোক্তার মনে যে আনন্দের সৃষ্টি হয় সেটিকে বলা হয় সন্তুষ্টি। তাহলে সন্তুষ্টি কখন হচ্ছে? যখন আমার প্রত্যাশার সাথে আমার অ্যাকচুয়ালি আমি কী কী সার্ভিস পাচ্ছি বা অ্যাকচুয়ালি আমি কী কী কোয়ালিটি সেখান থেকে পাচ্ছি তার মধ্যে যখন সামঞ্জস্য থাকে তখন গিয়ে হচ্ছে সন্তুষ্টির ব্যাপারটা চলে আসে। এরপরে কি বিনিময়ের ক্ষেত্রে কমপক্ষে কয়টা পক্ষ থাকবে? আমরা একটু আগে দেখেছি দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ হতে পারে ক্রেতা, একটা পক্ষ হতে পারে বিক্রেতা। তারপরে যদি আমরা আসি, দেখো, সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ বা রিলেশনশিপ মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভোক্তা, পরিবেশক, ডিলার এবং অন্যান্য পক্ষের সাথে বাজারজাতকারী জোরালো সম্পর্ক সৃষ্টি করে বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদন করে। এখানের মধ্যে পক্ষগুলো তোমরা একটু ভালোভাবে দেখো। ভোক্তা মানে হচ্ছে যারা এন্ড ইউজার বা সর্বশেষ যারা কাস্টমার আছে তারা। এরপরে আসে পরিবেশক, পরিবেশক মানে হচ্ছে যারা পরিবেশন করছে, ভোক্তাকে যারা দিচ্ছে। এরপর আসে হচ্ছে ডিলার, ডিলার কীরকম হতে পারে? মনে করো হচ্ছে ডিলারকে তুমি একটা থার্ড পার্টি কিংবা তৃতীয় পক্ষ বিবেচনা করতে পারো। যেমন মনে করো হচ্ছে আমি একজন উৎপাদক, ঠিক আছে, আমি প্রোডাক্ট উৎপাদন করছি কিন্তু আমি সরাসরি বিক্রি করছি না, আমি সেগুলোকে পাইকারি দামে একজন পাইকারি বিক্রেতার কাছে বেচছি। এখন সেই পাইকারি বিক্রেতা একজন খুচরা বিক্রেতার কাছে সেই প্রোডাক্টগুলো আবার সেল করছে, আর সেই খুচরা বিক্রেতা ওইগুলো সেল করছে যারা ভোক্তা। সো এখানের মধ্যে অনেকগুলো পার্টি আছে, মনে করো ডিলার হচ্ছে সেরকম একটা থার্ড পার্টি। এখন এই পক্ষগুলোর মধ্যে আলটিমেটলি বাজারজাতকারী জোরালো সম্পর্ক সৃষ্টি করে কি বাজারজাতকরণ কার্যক্রম সম্পন্ন বা সম্পাদন করে। এখন মার্কেট সেগমেন্টেশন বা হচ্ছে বাজার বিভক্তিকরণ, বাজার বিভক্তিকরণের কনসেপ্টটা যদি তোমাকে আমি বলি, দেখো আমার প্রত্যেকটা মার্কেটের ক্ষেত্রে চাহিদার ভিন্নতা থাকতে পারে। এখন কোন মার্কেটে কোন প্রোডাক্টের চাহিদা আছে, কোন মার্কেটে কোন সার্ভিসের চাহিদা আছে, সেটা আমাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে। অ্যাকর্ডিং টু মাই আইডেন্টিফিকেশান, ওটা যখন আমি শনাক্ত করতে পারবো তারপর আমি আমার প্রোডাক্টের ওরিয়েন্টেশন করব। ওরিয়েন্টেশন বলতে আমি বোঝাচ্ছি আমার প্রোডাক্টগুলোর মধ্যে আমি এমন এমন ফিচার্স ইনক্লুড করব যেগুলো আমার কাস্টমাররা চায় বা যেই কোয়ালিটি তারা চায় সেই কোয়ালিটিগুলো আমি সেই প্রোডাক্টের মধ্যে ইনক্লুড করব। এখন মার্কেট অনুযায়ী বা বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের বিভক্তিকরণ, এই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে কি মার্কেট সেগমেন্টেশন। সো এক্ষেত্রে কার্যকর বাজারজাতকরণ মিশ্রণ উন্নয়নের মাধ্যমে প্রতিটি বাজারের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান করা। সর্বোচ্চ সন্তুষ্টি বিধান কখন হয়? যখন আমি কাস্টমারের চাহিদা পূরণ করতে পারবো। কাস্টমারের চাহিদা আমি কখন পূরণ করতে পারবো? যখন আমি বুঝতে পারবো যে ওই মার্কেটের ডিমান্ডটা কি, ওই মার্কেটে আলটিমেটলি কাস্টমাররা কি চাচ্ছে, সেই অনুযায়ী যখন আমি আমার প্রোডাক্ট ওরিয়েন্টেশন করতে পারবো তখন গিয়ে মার্কেটিং মিক্স করা বা হচ্ছে এই যে মিশ্রণ উন্নয়ন করা সম্ভব হবে। মিশ্রণ উন্নয়ন বা মার্কেটিং মিক্সের কনসেপ্টটা আমাকে বলে যে হচ্ছে এখানের মধ্যে আমি যে প্রোডাক্টগুলো সাপ্লাই করছি বা আমি যে প্রোডাক্টগুলো হচ্ছে এই মার্কেটের মধ্যে লঞ্চ করতে যাচ্ছি তার সাথে আমার যে কাস্টমাররা আছে যাদের কাছে আমি প্রোডাক্টগুলো দিব তাদের ডিমান্ডের মধ্যে কতটুকু সামঞ্জস্যপূর্ণতা আছে, এই জিনিসটাই হচ্ছে এখানের কনসেপ্ট। এবারে আসি বাজারে প্রবেশের জন্য এক বা একাধিক মার্কেট সেগমেন্ট নির্বাচন করার প্রক্রিয়াকে বলা হয় বাজার লক্ষ্যায়ন। এখন আমার প্রোডাক্ট আছে, মনে করো আমার প্রোডাক্ট উৎপাদন করা হয়ে গেছে, এখন আমি সেটা মার্কেটে লঞ্চ করতে যাব। এখন কোন মার্কেটে আমার প্রোডাক্টটা আমি লঞ্চ করতে যাচ্ছি বা কোন মার্কেটে আমার প্রোডাক্টটা আমি বাজারজাতকরণ করতে যাচ্ছি সেই মার্কেট চুজ করা, এই জিনিসটাকে বলা হচ্ছে বাজার লক্ষ্যায়ন। কোনো কোম্পানি যখন তাদের ক্রেতা কমাতে চায় তাকে বলা হয় কি ডিমার্কেটিং। নর্মালি সব কোম্পানি চায় হচ্ছে ক্রেতা বাড়াতে, কিন্তু ব্যাপারটা যখন উল্টা হয়ে যায়, কখন ব্যাপারটা উল্টা হয় তোমরা যদি একটু জেনারেল সেন্স থেকে চিন্তা করো, ক্রেতা কমানো মানে এই ব্যাপারটা আলটিমেটলি চলে আসে যখন আমার যে ডিমান্ড চাহিদা অনুযায়ী যখন আমার সাপ্লাই কম থাকে, আমি যে পরিমাণ আমার পাওয়ার আছে, যে পরিমাণ ক্ষমতা আছে প্রডিউস করার বা প্রোডাকশানের যে ক্যাপাসিটি আছে আমার, সেই প্রোডাকশান ক্যাপাসিটি অনুযায়ী যখন আমি ডিমান্ড ফুলফিল করতে পারবো না তখন গিয়ে আলটিমেটলি আমি চিন্তা করি হচ্ছে কিভাবে ডিমার্কেটিং করানো যায় বা হচ্ছে ক্রেতা কমানো যায়। এটা জাস্ট একটা লজিক দিলাম তোমাকে। তারপরে যদি আসি ভোক্তাই রাজা, এই দর্শনটি দ্বারা বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া তা ফুটে ওঠে। ভোক্তাই রাজা, এটা তোমাকে সবার আগে কিভাবে মাথায় রাখতে হবে, কারণ তোমার ব্যবসাটা চলবে কিনা, তোমার বিজনেসটা মার্কেটে প্রফিটেবলি সাস্টেন করবে কিনা সেটা আসবে যদি তুমি ভোক্তার চাহিদা পূরণ করতে পারো, নাম্বার ওয়ান, তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারো। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট মানে কি? ভোক্তার সাথে তুমি যদি সুসম্পর্ক রাখতে পারো তখন আলটিমেটলি তারাই কিন্তু তোমার মার্কেটিংটা করে দিবে, তোমার প্রোডাক্ট সম্পর্কে তারাই কিন্তু অন্যদেরকে জানাবে, তখন গিয়ে তোমার কাস্টমার এনগেজমেন্টটা হবে। সো এই গেল আমাদের বিপণনের সংজ্ঞা। আচ্ছা, বিপণনকারীর সাথে ভোক্তা, পরিবেশক, ডিলার, সরকার এবং অন্যান্য পক্ষের সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত হয় কিসের মাধ্যমে? সম্পর্ক ভিত্তিক বিপণনের মাধ্যমে। বিপণনকারী কারা? যারা মার্কেটার আছে তারা। বিপণনকারীর সাথে কাদের কাদের, এখানে কয়টা পার্টি আছে? প্রথমত ভোক্তা বা কাস্টমার, পরিবেশক, ডিলার, সরকার বা গভর্নমেন্ট। গভর্নমেন্ট কিন্তু এখানে হাইলি ইনক্লুডেড, বা গভর্নমেন্টের ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হয়। কারণ দেখো, প্রত্যেকটা বাজারের মধ্যে তো হচ্ছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে বা কিছু ল থাকে। প্রত্যেকটা দেশের ক্ষেত্রে কিন্তু এগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। এক এক দেশের ল অনুযায়ী হচ্ছে এক এক রকমের কনসেপ্ট। যখন তুমি যদি ভুটানের কথা চিন্তা করো, যে ভুটানে কিন্তু ধূমপান আইনত নিষিদ্ধ। সো সেখানে তুমি যদি হচ্ছে সিগারেটের ব্যবসা করতে যাও, ডেফিনেটলি সেটা সেখানে ইল্লিগাল হবে। কিন্তু তুমি যদি সেম ব্যবসাটা বাংলাদেশের কনসেপ্ট থেকে চিন্তা করতে চাও, বা বাংলাদেশের কনসেপ্ট থেকে যদি তুমি এটা চিন্তা করো, তাহলে কিন্তু বাংলাদেশে সেটা অবৈধ নয়। সো সেক্ষেত্রে সরকারের এখানে বড় একটা ভূমিকা থাকে। তারপরে যদি আসি, এই যে সম্পর্ক ভিত্তিক বিপণনের মাধ্যমে আলটিমেটলি বিপণনকারীর সাথে ভোক্তা, পরিবেশক, ডিলার, সরকার এবং অন্যান্য পক্ষের মধ্যে কি হচ্ছে? সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে। মার্কেটিং সিস্টেম মডেলের উপাদানগুলো কি? মার্কেটিং সিস্টেম মডেল, তোমাকে একটু আগে আমি কি বলেছি? আমি প্রথমত র ম্যাটেরিয়ালস কালেক্ট করব একটা প্রোডাক্ট বানানোর জন্য। সেই র ম্যাটেরিয়ালসগুলো আমি যাদের কাছ থেকে কালেক্ট করছি তারাই হচ্ছে সরবরাহকারী, মানে তারা হচ্ছে সাপ্লায়ার, তারা আমাদেরকে সাপ্লাই করে সেই র ম্যাটেরিয়ালসগুলো, যেগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে আমি কোনো একটা প্রোডাক্টে আমি কনভার্ট করছি। তারপর আসে হচ্ছে কোম্পানি, প্রতিযোগী, মধ্যস্থ ব্যবসায়ী এবং ভোক্তা। কোম্পানি কি? মনে করো হচ্ছে আমি কোম্পানি, আমি যেহেতু প্রোডাক্টটা প্রডিউস করছি। কোম্পানির পরে আসে হচ্ছে প্রতিযোগী। একটা মার্কেটে আমি যে লেভেলের বা যে টাইপের প্রোডাক্ট প্রডিউস করছি, সেই টাইপের প্রোডাক্ট যখন আরেকটা কোম্পানি প্রডিউস করছে, তখন আমি তাকে গিয়ে বলছি প্রতিযোগী। ডেফিনেটলি আমাদের মধ্যে একটা কম্পিটিশান থাকবে। এখন চিন্তা রাখতে হবে যেন আমাদের কম্পিটিশানটা একটা সুস্থ কম্পিটিশান হবে, সুস্থ প্রতিযোগিতা হয়। অসুস্থ প্রতিযোগিতা কখন হয়? যখন হচ্ছে সে তার প্রোডাক্টের কোয়ালিটি ডিক্রিজ করছে, সেটা দেখে আমিও প্রোডাক্টের কোয়ালিটি ডিক্রিজ করে ফেললাম। সে তার প্রোডাক্টের দাম বাড়াচ্ছে, আমিও দাম বাড়াচ্ছি। তখন গিয়ে আলটিমেটলি যারা কাস্টমার আছে তাদের সাথে এটা একটা তাদের সাথে কিন্তু এটা একটা বলা চলে যে হচ্ছে তাদের যে ডিমান্ড, কিংবা তারা আমাদের কাছ থেকে যেটা চায়, আমরা সেটা না করে উল্টো তাদের জন্য কোয়ালিটিটা কমাই দিচ্ছি, যেন আমার মুনাফাটা বেশি হয়। সেই জন্য আলটিমেটলি, বা প্রফিট যেন আমি বেশি করতে পারি, সেই জন্য আমি দাম বাড়াই দিচ্ছি। সো তাদের সাথে যেন হচ্ছে আমি কোনো ধরনের বিশ্বাসঘাতকতা, কিংবা তাদের প্রতি বিশ্বস্ততার যে জায়গা, তাদের প্রতি আমার দায়বদ্ধতার যে জায়গা, সেই জায়গা থেকে যেন আমি সৎ থাকতে পারি, সেটাই কিন্তু এখানে আমাকে সবার আগে বিবেচনায় রাখতে হবে। সো প্রতিযোগীর ব্যবসাটা যদি, বা প্রতিযোগীর ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, তারপরে আসে হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে তোমরা চিন্তা করতে পারো হচ্ছে একজন পাইকারি বিক্রেতাকে। মনে করো আমি উৎপাদক, আমার কোম্পানি জাস্ট প্রোডাকশন করবার পরে সে ওই প্রোডাক্টগুলা একজন পাইকারি বিক্রেতাকে দেয়, যিনি আলটিমেটলি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে, বা ওই খুচরা বিক্রেতা একদম এন্ড কাস্টমার বা এন্ড ইউজার বা যারা ভোক্তা আছে তাদের কাছ থেকে গিয়ে, বা তাদের কাছে গিয়ে ওই পণ্যটা বা প্রোডাক্টটা সাপ্লাই করছে। এখন তারপরে যদি আমরা আসি, নির্ধারিত মার্কেট ঠিক করা এবং ক্রেতাদের সাথে লাভজনক সম্পর্ক প্রতিষ্ঠা করাই হচ্ছে মার্কেটিং ব্যবস্থাপনা। নির্ধারিত মার্কেট ঠিক করা, বা বলতে পারো হচ্ছে তোমার কি মার্কেট সেগমেন্টেশন, যেটা একটু আগে আমরা পড়ে এসেছি, যে কোন মার্কেটে গেলে আমি প্রফিটেবলে আমার প্রোডাক্টটা সেল করতে পারবো। তারপর কি যারা ক্রেতা বা আমার কাস্টমার আছে তাদের সাথে আমি কীরকম সম্পর্ক স্থাপন করতে পারছি। সেই সম্পর্কটা লাভজনক তখনই হবে যখন তাদের প্রতি আমার যে দায়বদ্ধতা, সেটা যখন আমি ভালোভাবে পালন করতে পারবো। দায়বদ্ধতা কিভাবে পালন করতে পারবো? ভালো কোয়ালিটি বা পণ্যের মান বজায় রাখার মাধ্যমে। সো তারপরে যদি আমরা আসি, বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করাকে বলা হয় কি? বাজার বিভক্তিকরণ। বাজারের বৈশিষ্ট্য, এক একটা মার্কেটের এক এক রকমের ক্যারেক্টারিস্টিক্স কিংবা বৈশিষ্ট্য থাকতে পারে। সেই বৈশিষ্ট্য অনুযায়ী যখন আমি মার্কেট সেগমেন্টেশন করছি, বা বাজারকে যখন বিভিন্ন ধরনের সেগমেন্টে ভাগ করছি, সেটাকে বলা হয় হচ্ছে বাজার বিভক্তিকরণ। একই ধরনের প্রয়োজন বা আকাঙ্ক্ষা আছে এমন একদল ক্রেতা নিয়ে গঠিত হয় বাজার বিভক্তিকরণ। এখন একই রকমের প্রয়োজন বা চাহিদা বা আকাঙ্ক্ষা, মনে করো হচ্ছে একটা ক্রেতা গোষ্ঠী, ঠিক আছে, বা ভোক্তা বা কাস্টমার, তারা হচ্ছে সিমিলার লেভেলের বা সিমিলার টাইপের প্রোডাক্ট চায়, বা এই ধরনের মানুষজন বা এই ধরনের জনগোষ্ঠী নিয়ে কোনো একটা বাজার যখন গড়ে ওঠে, তখন সেটাকে আমি একটা সেগমেন্টে ভাগ করতে পারি।
এই জায়গা থেকে আসে হচ্ছে মার্কেট সেগমেন্টেশনের কনসেপ্ট। সেখানে আমাকে বলা হয় যে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী থাকবে বা একটা নির্দিষ্ট ক্রেতা গোষ্ঠী থাকবে যাদের চাহিদার মধ্যে সামঞ্জস্যতা থাকবে বা সাদৃশ্যতা থাকবে, এবং সেই অনুযায়ী তখন মার্কেটটাকে বিভক্ত করা হয়। এরপরে যদি আমরা আসি, দেখো একটি চলমান ব্যবস্থাপকীয় এবং সামাজিক প্রক্রিয়া বলা হয় কাকে? বিপণনকে। বিপণনের মডেলটা একটু আগে আমরা দেখে এসেছি যে কি প্রয়োজন আছে, অভাব আছে, চাহিদা আছে, তারপর থেকে হচ্ছে প্রত্যেকটা ধাপ আস্তে আস্তে চলে আবার সেই প্রয়োজন, অভাব, চাহিদা সেই জায়গাতে গিয়ে ফিরে যাচ্ছে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস বা নেভার এন্ডিং প্রসেস, কখনোই শেষ হবে না এরকম একটি প্রক্রিয়া। উৎপাদক বা সরবরাহকারী ও ভোক্তা এবং ক্রেতার মাঝে সংযোগ স্থাপনকারী যোগাযোগ ব্যবস্থা হচ্ছে কি? বাজারজাতকরণ। সো বাজারজাতকরণ বা মার্কেটিং আলটিমেটলি কী করছে? সরবরাহকারী যিনি সাপ্লায়ার, তিনি উৎপাদক, মনে করো আমি উৎপাদন করছি, আমি একটা কোম্পানি উৎপাদক, তারপর হচ্ছে যে ভোক্তা আছে বা কাস্টমার, তাদের সকলের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে বা সেতু বন্ধন তৈরি করে। যে প্রক্রিয়ায় ক্রেতাদের সাথে সন্তোষজনক উপায়ে বিনিময়ের সম্পর্ক স্থাপন করা হয় তাকে বিপণন বলে। এটা অলরেডি আমরা পড়ে এসেছি যে কি আমার কাস্টমার যারা আছে তাদের সাথে আমি কিভাবে বিহেভ করছি, তাদের সাথে কিভাবে আমি কাস্টমার রিলেশনশিপটা মেনটেন করছি, তাদের জন্য কিভাবে আমি ভ্যালু অ্যাড করতে পারছি, তাদেরকে যে প্রোডাক্টগুলো সাপ্লাই করছি সেখানে। সো এই সব কিছুই আলটিমেটলি বিপণনের মধ্যে আসে। বিপণন সমাজের বিভিন্ন পক্ষ, সমাজের বিভিন্ন পক্ষের মধ্যে ক্রেতা গোষ্ঠী আছে, উৎপাদক গোষ্ঠী আছে, সরবরাহকারী গোষ্ঠী আছে। সো এই পক্ষ ও ব্যবস্থাপনার সংশ্লিষ্ট কার্যাদি সম্পৃক্ত বলে একে বলা যায় একটি সামাজিক প্রক্রিয়া। ডেফিনেটলি বিপণনের তিনটি কাজের মধ্যে ভোক্তা বিশেষণকে বলা হয় কি? উৎপাদন পূর্ব কাজ। ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণ বলতে কি বোঝানো হয়? যারা কাস্টমার আছে সেই কাস্টমারকে ওরিয়েন্ট করে বা তাদেরকে কেন্দ্র করে আমার মার্কেটের মধ্যে যে প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছি সেই প্রোডাক্টটাকে সাজানো বা সেই প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি বা ফিচার্স অ্যাড করা। আলটিমেটলি সেটা এমন হতে হবে যাতে সেটা আমার ভোক্তা কিংবা কাস্টমার যে আছে তার চাহিদার সাথে সাদৃশ্যপূর্ণ কিংবা সামঞ্জস্যপূর্ণ হয়। এরপরে যদি আমরা আসি, বিপণনের তিনটি কাজের মধ্যে গুদামজাতকরণ কাজটিকে বলা হয় উৎপাদন পরবর্তী কাজ। ডেফিনেটলি কেন? আমি প্রথমত প্রোডাক্ট প্রডিউস করছি, প্রডিউস করার আগে আমি চিন্তা করছি হচ্ছে আমার যারা কাস্টমার আছে তাদের চাহিদা কি। এক নাম্বার গেল কাস্টমার বা ক্রেতা বিশ্লেষণ যেটাকে আমরা বলি, সেটা উৎপাদন পূর্ব কাজ। উৎপাদন করলাম, এখন উৎপাদনের পরবর্তীতে আমি যে প্রোডাক্টগুলো উৎপাদন করেছি সেগুলো যাতে বিক্রি করতে পারি, বিক্রি করার আগ পর্যন্ত সেগুলোকে আমাকে গুদামজাতকরণ করতে হবে। সো এটা ডেফিনেটলি একটা উৎপাদন পরবর্তী কাজ। কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে বলা হয় হচ্ছে প্রয়োজন। মানে কি? আমি এখন কোনো একটা কিছু চাই কিন্তু সেটা আমার কাছে নেই, এই যে পাওয়া থেকে বঞ্চিত হওয়া, এই জিনিসটাকে বলা হচ্ছে কি? প্রয়োজন। আর কি প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি এবং ব্যক্তিত্বের দ্বারা অনুমোদিত হয় তখন তাকে বলা হয় অভাব। সংস্কৃতি, কালচার, ট্রেডিশন, এই ব্যাপারগুলো এখানে চলে আসে। এখন এই যে একটু আগে আমরা প্রয়োজন বললাম, প্রয়োজনটা কি বলছি? যে নিজেকে বঞ্চিত মনে করা। এই ব্যাপারটা কি দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে এখানে? প্রথমত সংস্কৃতি, আমার যে কালচার বা আমার যে ট্রেডিশন আছে সেটা, এবং ব্যক্তিত্ব বা আমার যে পার্সোনালিটি আছে সেটা, এটা দ্বারা যখন অনুমোদিত হয় তখন তাকে বলা হয় অভাব। এরপরে কোনো কিছুর অভাব বা অভাব পূরণের সামর্থ্য, অর্থব্যয়ের ইচ্ছা, এগুলো যখন থাকে, প্রথমত আমাকে চিন্তা করতে হবে আমি যেটার প্রয়োজন বোধ করছি বা আমার যেটার অভাব আছে সেই অভাব পূরণ করার সামর্থ্য আমার কাছে আছে কিনা, সেই অভাব পূরণ করার মতো আমার ওই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বা অর্থ আমার কাছে আছে কিনা। সো তখন সেটা যদি থাকে বা অর্থ ব্যয় করার ইচ্ছা যদি আমার থাকে, তখন জিনিসটাকে আমরা বলে থাকি চাহিদা বা ডিমান্ড। তারপর কি মানুষের প্রয়োজন এবং অভাব পূরণে সক্ষম এমন যা কিছু বাজারে পাওয়া যায় তা হচ্ছে পণ্য। সো প্রথমে আসছে আমার প্রয়োজন। প্রয়োজনবোধের জায়গাটা যখন হচ্ছে আমার ট্রেডিশন বা কালচার দিয়ে ইনফ্লুয়েন্সড হচ্ছে তখন সেটাকে আমরা বলছি কি? অভাব। এই অভাব পূরণের ক্ষমতা যখন আমার আছে এবং যখন সেই অভাব পূরণের জন্য আমি অর্থ ব্যয় করার ইচ্ছা পোষণ করছি তখন সেটাকে আমরা বলছি চাহিদা। আর সেই চাহিদা অনুযায়ী হচ্ছে যখন বাজারে এমন কিছু পাওয়া যায় তখন সেটাকে আমরা বলা হয় পণ্য বা আমরা পণ্য বলে থাকি। কোনো কিছুর বা কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানকে বলা হয় অভিজ্ঞতা। ডেফিনেটলি অভিজ্ঞতাটা কিভাবে অর্জন করে? আমরা কোনো একটা কিছু যখন আমরা বাস্তবে বা কোনো বিষয়ে যখন হচ্ছে আমরা বাস্তব জ্ঞান অর্জন করি, রিয়েল লাইফে যখন আমরা কোনো কিছু একটা এক্সপিরিয়েন্স করি, বা অভিজ্ঞতাটা তখনই আসছে যখন হচ্ছে বাস্তব জ্ঞান, রিয়েল লাইফ নলেজ আমরা কোনো কিছু থেকে পেয়ে থাকি। সো তারপর আসে কি? সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টির জন্য কোনো কোম্পানি নিজের পণ্যকে প্রতিযোগীর থেকে পৃথকভাবে উপস্থাপনকে বলা হয় কি? পৃথকীকরণ। আমার প্রোডাক্টটা
একজন কাস্টমার কেন কিনবে, আরেকজনের কাছেও তো সিমিলার প্রোডাক্ট আছে। সো আমাদের দুইজনের প্রোডাক্টকে যদি একসাথে রাখা হয় তখন তার মধ্যে ডিফারেন্স কি কি থাকবে, কার কোয়ালিটি বেশি হবে, কার প্রোডাক্টের ফিচার্স বেশি বেশি থাকবে, এই জায়গাটাই কিন্তু আলটিমেটলি কাস্টমার ভ্যালু ক্রিয়েট করে। সো এটাই হচ্ছে পৃথকীকরণ, যে আমার প্রোডাক্টটা আমি কিভাবে আরেকজন থেকে, অর্থাৎ আমার যে প্রতিযোগী আছে, যে কম্পিটিটর আছে, তার কাছ থেকে আমি কিভাবে আলাদা করতে পারছি। তারপর আসছে কি, প্রতিযোগীর পণ্যের তুলনায় নিজের পণ্যের গুণাগুণ, এই যে প্রোডাক্টের কোয়ালিটি, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স কিংবা ফিচার্স, ভাবমূর্তি দ্বারা ভোক্তার মনে কোনো কোনো কোম্পানি যে পরিমাণ জায়গা দখল করে তাকে বলা হয় বাজারে অবস্থান গ্রহণ কিংবা মার্কেট পজিশনিং। মানে আলটিমেটলি আমি যখন এটা এনশিওর করতে পারবো যে আমার প্রোডাক্টের কোয়ালিটি, আমার প্রোডাক্টের ফিচার্স বা ভ্যালু, এই সমস্ত কিছুই আমার যে কম্পিটিটর মার্কেটে এক্সিস্ট করছে তার থেকে বেটার পজিশনে আছে, তখন গিয়ে আমি সেটাকে বলতে পারি মার্কেট পজিশনিং। তারপরে যদি আমরা আসি, দেখো কোম্পানি বিভিন্নভাবে এই মার্কেট পজিশনিং করতে পারে, যেমন কি প্রতিযোগীদের তুলনায় একই পণ্যের কম মূল্য ধার্য করা, অধিক সুবিধা দেওয়া। আমি চাইলে যে আমার কম্পিটিটর আছে তার সাথে অসুস্থ প্রতিযোগিতায় না গিয়ে, অসুস্থ প্রতিযোগিতাটা তখন হচ্ছে যখন আমি প্রোডাক্টের কোয়ালিটি ডিক্রিজ করছি, প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করছি। সেটা যদি আমি না করে আমি যদি তার তুলনায় আমার পণ্যের দামটা কমিয়ে রাখি, কিংবা তার তুলনায় আমি আমার প্রোডাক্টের মধ্যে বেশি কোয়ালিটি বা বেশি ফিচার্স ইনক্লুড করতে পারি, তখন গিয়ে আলটিমেটলি আমার মার্কেট পজিশনিংটা সব থেকে বেশি সহজ হয়ে যাবে আমার জন্য। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন কোথায়? ভোক্তার সন্তুষ্টি বিধানে। কেন? আমরা অলরেডি দেখে এসেছি কি, ভোক্তাই রাজা। তারপরে যদি দেখি, বাজারজাতকরণের সমস্ত কর্মকাণ্ড কি দ্বারা আবর্তিত হয়? ক্রেতাদের বা ভোক্তাদেরকে নিয়ে। ডেফিনেটলি হচ্ছে তাদের চাহিদা, তাদের নিড, ডিমান্ড বা অভাব, স্কারসিটি, এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আলটিমেটলি বাজারজাতকরণ বা মার্কেটিং করা হয়। তারপর কি, বাজারজাতকরণের মাধ্যমে বিনিময় করা হয় কি? পণ্য বা সেবার, যেটা আমরা অলরেডি জানি কি, কোনো একটা প্রোডাক্ট থাকবে অথবা কোনো একটা সার্ভিস থাকবে যেটা আমি আমার কাস্টমারদের কাছে পৌঁছাচ্ছি কিসের মাধ্যমে? মার্কেটিং কিংবা বাজারজাতকরণের মাধ্যমে। এরপরে যদি আমরা আসি, পণ্য বা সেবার বিনিময়ে ক্রেতাদের নিকট থেকে বাজারজাতকারী যা গ্রহণ করে তাকে বলা হয় ভ্যালু কিংবা হচ্ছে মূল্য। তারা আমাকে যেটা দিচ্ছে আমার প্রোডাক্টের বিনিময়ে, সেটা অর্থ হতে পারে, তো সেটাকে আমি কনসিডার করছি ভ্যালু হিসেবে বা মূল্য হিসেবে। পণ্য এবং সেবা থেকে প্রাপ্ত সুবিধা এবং এর জন্য ব্যয়িত অর্থের পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। মানেটা কি? একজন কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি চিন্তা করি, আমি যদি নিজেকে একজন কাস্টমারের জায়গায় রাখি, তাহলে মনে করো আমি একটা প্রোডাক্ট কিনলাম, এখন সেই প্রোডাক্টটা কিনতে আমার যত টাকা খরচ হয়েছে সেই টাকাটা এবং ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস থেকে আমি কি সুবিধা পাচ্ছি, কি ফ্যাসিলিটি পাচ্ছি, তার মধ্যে বা তার মানের যে পার্থক্য, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রেতা ভ্যালু। এখন কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের নিকট থেকে প্রত্যাশিত পণ্য বা সেবা গ্রহণের উপায়কে বলা হয় কি? বিনিময়। কোনো কিছু প্রদানের মাধ্যমে ডেফিনেটলি আমি আমার কাস্টমারকে প্রোডাক্ট দিচ্ছি কখন? যখন সে আমাকে কোনো একটা ভ্যালু বা মূল্য পরিশোধ করছে বা টাকা দিচ্ছে আমার প্রোডাক্টের বা পণ্যের বিনিময়ে। পণ্যটা যখন সে গ্রহণ করছে তার বিনিময়ে সে আমাকে টাকা দিচ্ছে। সো এই জিনিসটাকে হচ্ছে বিনিময়ের কনসেপ্টের মধ্যে নিয়ে আসা হয়। সুনির্দিষ্ট এবং অদৃশ্য কাজ যা অভাব পূরণ করতে পারে তাকে বলা হয় সেবা। পণ্য অবশ্যই হচ্ছে দৃশ্যমান কোনো একটা বস্তু। পণ্য বলতে আমরা কি বুঝি? এই যে আমরা র ম্যাটেরিয়ালস কালেক্ট করি, সেটাকে প্রসেসিং করি, তারপর হচ্ছে সেটাকে আমরা ফাইনাল লেভেলে প্যাকেজিং বা হচ্ছে ডিজাইনিংয়ের মাধ্যমে একটা প্রোডাক্টে এটাকে কনভার্ট করি, তখন গিয়ে সেটাকে আমরা পণ্য বলে থাকি। এখন সার্ভিস বলতে আমরা নর্মালি কি বুঝে থাকি? যেমন হচ্ছে তোমার চিকিৎসা সেবা আছে, বা এই যা তুমি এখন আমার ক্লাসটা করছো, এটা হচ্ছে কাইন্ড অফ ফ্যাসিলিটি বা সার্ভিসের মধ্যে পড়ছে। সো সেই সমস্ত কিছু কাইন্ড অফ বলতে পারো কি তুমি অদৃশ্য বা হচ্ছে এই যে সুনির্দিষ্ট। চিকিৎসা সেবা যে তুমি নিচ্ছ, সেটা তুমি হসপিটালে যাওয়ার মাধ্যমে কিংবা হচ্ছে বর্তমানে টেলিমেডিসিন সেবা চালু আছে, বা তুমি কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু বর্তমানে একজন চিকিৎসকের কাছ থেকে এই ফ্যাসিলিটিসটা নিতে পারছো। সো এক্ষেত্রে আমাকে দুইটা পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে, এটা সুনির্দিষ্ট এবং অদৃশ্য কাজ যা অভাব পূরণ করতে পারে, সেটাকে আমরা বলে থাকি কি? সেবা। মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকে বলা হয় উপযোগ বা ইউটিলিটি। ইউটিলিটি বলতে কি বোঝায় বা উপযোগ বলতে কি বোঝায়? আমার কোনো একটা কিছু অভাব আছে, এখন সেই অভাবটাকে পূরণ করবার জন্য আমি কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করছি বাজারে।
তখন আমি বলতে পারি যে হচ্ছে যখন দেখব ওই প্রোডাক্টের সেই অভাব পূরণ করবার মতো ক্ষমতা আছে, তার মানে সেটির উপযোগ আছে বা ইউটিলিটি আছে। এরপরে যা মানুষের প্রয়োজন এবং অভাব মেটাতে পারে তাকে পণ্য বলা হয়। ডেফিনেটলি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। যা অদৃশ্যমান কিন্তু ভোক্তার প্রয়োজন এবং চাহিদা মেটাতে পারে তাকে সেবা বলে। সেবার ব্যাপারটা এখানে চলে আসছে যে কি সুনির্দিষ্ট এবং অদৃশ্য, যেটা আমরা চিকিৎসা সেবার উদাহরণ থেকে দেখতে পারি। তারপর কি কোনো বিশেষ পণ্যের সুবিধা এবং উৎপাদন অভিজ্ঞতার উপর ভিত্তি করে গুরুত্ব আরোপ না করে ওই পণ্যের উপর গুরুত্ব প্রদানজনিত ভুলকে বলা হয় বাজারজাতকরণের ক্ষীণ দৃষ্টি। মানে কোনো একটা প্রোডাক্ট থেকে আমি কি কি ফ্যাসিলিটি আমার কাস্টমারদেরকে দিতে পারি, কিংবা হচ্ছে উৎপাদন অভিজ্ঞতার ভিত্তিতে। উৎপাদন অভিজ্ঞতা বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে কি আমি প্রোডাক্টটা যখন বানাচ্ছি, যদি আমি দেখি যে হচ্ছে কি আমার কাছে ওই র ম্যাটেরিয়ালসগুলো ততটা অ্যাভেলেবল না বা অনেক বেশি কস্টলি, আমার প্রোডাকশন কস্টই অনেক বেশি, সেই অনুযায়ী আমার কাস্টমারদের ডিমান্ড কম, তখন আলটিমেটলি সেটা যখন আমি তাদের কাছে বিক্রি করতে যাব তারা আমার কাছ থেকে কিনছে না, ফলে আমার মার্কেটে বা আমি ওই প্রোডাক্টটা তখন মার্কেটে প্রফিটেবলি সেল করতে পারছি না। ওই জায়গা থেকে যদি আমি তারপরও ওই প্রোডাক্টের প্রোডাকশন চালিয়ে যেতে থাকি, সেটা হবে আমার বাজারজাতকরণের ক্ষীণ দৃষ্টি বা মার্কেটিং মায়োপিয়া বলা হয় সেটাকে। কোনো পণ্য ব্যবহারের মাধ্যমে ক্রেতা যে সুবিধা পায় সেটা হচ্ছে কি ক্রেতা ভ্যালু। ক্রেতা ভ্যালুর মধ্যে আমরা দুইটা মানের পার্থক্য দেখছি। একটা মান হচ্ছে কি ক্রেতা সেই প্রোডাক্টটা কিনছে তার যে মূল্য, এবং ক্রেতা সেই প্রোডাক্টটা থেকে কি কি সুবিধা পাচ্ছে তার যে মূল্য, এই দুইটা মূল্যের যে পার্থক্য বা ডিফারেন্স সেটাকে বলা হচ্ছে ক্রেতা ভ্যালু। কোনো পণ্য থেকে ক্রেতা যে সুবিধা পায় এবং যা ব্যয় করে এই দুয়ের পার্থক্যকেই বলা হয় ক্রেতা ভ্যালু। অলরেডি বললাম প্রতিযোগী যারা আছে প্রতিযোগীদের পণ্যের তুলনায় ক্রেতা কোন পণ্য থেকে যে সুবিধা পায় বা কোনো পণ্য থেকে যে সুবিধা পায় এবং তার জন্য যা ব্যয় করে, এই দুয়ের মধ্যে যে পার্থক্য থাকে তাকে বলা হয় ক্রেতা প্রত্যক্ষণ ভ্যালু বা কাস্টমার পারসিভড ভ্যালু। কাস্টমার ভ্যালু এবং কাস্টমার পারসিভড ভ্যালু এই দুইটার মধ্যে তাইলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? কাস্টমার পারসিভড ভ্যালুর ক্ষেত্রে প্রতিযোগীদের যারা পণ্য আছে, মনে করো এখানে আমার কোনটা বিবেচনা রাখতে হবে, যে কম্পিটিটর আছে তাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের তুলনায় কোনো পণ্য থেকে একজন ক্রেতা কি সুবিধা পাচ্ছে আমার পণ্যটা কিনে। মানে আমি মার্কেটে এক্সিস্ট করছি, আমার কম্পিটিটরে এক্সিস্ট করছে, এখন আমার যে কাস্টমার সে আমার কাছ থেকে প্রোডাক্টটা কেনার ফলে সে ওই যে কম্পিটিটর আছে তার কাছ থেকে না কিনে এক্সট্রা আমার কাছ থেকে কেনার কারণে সে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছে সেই জিনিসটা এখানে আমাকে কনসিডারেশনে রাখতে হচ্ছে। তার সাথে আমি কি তুলনা করছি, সে আমাকে যে মূল্যটা পরিশোধ করছে, যে দামটা সে আমাকে ওই প্রোডাক্ট বা পণ্যের জন্য দিচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছি। এখন যদি আমরা আসি উৎপাদন মতবাদ বা প্রোডাকশন কনসেপ্ট, এখন কিছু মতবাদ দেখব যার মধ্যে প্রথমে এই উৎপাদন মতবাদটা আসে। এটার জনপ্রিয়তার সময় ছিল হচ্ছে 1950-এর দশক পর্যন্ত। এই উৎপাদন মতবাদটাকে বলা হয় সব থেকে প্রাচীন কিংবা পুরাতন মতবাদ। এই মতবাদে কি বলা হয়, যে ক্রেতারা ওই সব পণ্য পছন্দ বা ক্রয় করে যেগুলোর যোগান পর্যাপ্ত এবং ক্রেতার ক্রয় ক্ষমতাধীন। মানে আমি যখন দেখব যে একটা প্রোডাক্ট মার্কেটে ভালো মতোই আছে বা মার্কেটে ওই প্রোডাক্টের ভালোই সাপ্লাই আছে এবং আমার অ্যাফোর্ডেবিলিটি আছে বা আমার কেনার সক্ষমতা আছে, তখন গিয়ে হচ্ছে আমি ওই প্রোডাক্টটা কিনবো। এই জিনিসটাকে হচ্ছে এই মতবাদ অর্থাৎ উৎপাদন মতবাদে বলা হচ্ছে। তার পাশাপাশি এই মতবাদের ক্ষেত্রে ইকোনোমাইজ অফ স্কেল ধারণা সব থেকে বেশি কার্যকর হয়। ইকোনোমাইজ অফ স্কেল এই জিনিসটা দ্বারা কি বোঝানো হয়, যখন পণ্যমূল্য অত্যাধিক এবং পণ্যমূল্য কমাতে উৎপাদনশীলতা বাড়ানো প্রয়োজন, তখন ওই উৎপাদন মতবাদ ব্যবহার করা উপযুক্ত, তখনই কিন্তু উৎপাদন মতবাদ ব্যবহার করা উপযুক্ত। তাহলে কখন জিনিসটা হচ্ছে, যখন আমি দেখতে পাচ্ছি যে কি আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের প্রাইস অনেক বেশি। প্রাইস কমানোর একটা ওয়ে হচ্ছে প্রোডাকশান বাড়ানো। তুমি যখন তোমার প্রোডাকশান বাড়াচ্ছ তখন দেখতে পাবা যে কি অটোমেটিক্যালি হচ্ছে তোমার প্রোডাকশান কস্ট কমে যাবে। আর প্রোডাকশান কস্ট কমা মানে হচ্ছে কি তুমি চাইলে তোমার পণ্যের দাম কমাতে পারো। এই জায়গাটাই হচ্ছে এখানে উৎপাদন মতবাদ ব্যবহার করার জন্য সবথেকে বেশি উপযুক্ত। এই মতবাদকে ক্রেতার পছন্দ অপছন্দ তথা সন্তুষ্টির প্রতি গুরুত্ব দেওয়া হয়নি। মানে আলটিমেটলি মার্কেটে ক্রেতার যে ডিমান্ড, ক্রেতার যে চাহিদা, সেই চাহিদাকে এখানে গুরুত্ব আরোপ করা হয় না। এখানে কোনটার উপর গুরুত্ব দেওয়া হয়, যে এখানে ক্রেতার সক্ষমতা আছে কিনা কেনার, নাম্বার ওয়ান প্রথমত সক্ষমতা। তার পাশাপাশি যেটা আসে সেটা হচ্ছে কি পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা। এখন সাপ্লাই যদি তোমার মনে করো হচ্ছে কমে গেছে, সাপ্লাই কমলে আলটিমেটলি কি হবে, প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে।
এই জিনিসটার সাথে এই যে পণ্যমূল্য অত্যাধিক এবং পণ্যমূল্য কমাতে উৎপাদনশীলতা বাড়ানো প্রয়োজন হয়, তখনই কিন্তু আলটিমেটলি এই মতবাদটাকে আমরা অ্যাপ্লাই করছি। তারপরে যদি আমরা দেখি পণ্যের গুণগত মান উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি এই মতবাদে, তাহলে এই মতবাদ থেকে আমরা নেগেটিভ পয়েন্ট পাচ্ছি কি কি? প্রথমত ক্রেতার সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়া হয়নি, পণ্যের গুণগত মানকে গুরুত্ব দেওয়া হয়নি। লাস্টলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই মতবাদ কার্যকর নয়। প্রতিযোগিতার কথা যখন চলে আসবে, যখন মার্কেটে আমার অনেকগুলো কম্পিটিটর এক্সিস্ট করবে, ওই মার্কেটে গিয়ে আমি এই উৎপাদন মতবাদটাকে বা এই মতবাদ অনুযায়ী যদি আমি বাজারজাতকরণ করতে যাই, তখন গিয়ে আমাকে লসের বা লোকসানের সম্মুখীন হতে হবে। এরপর আসা হচ্ছে পণ্য মতবাদ কিংবা প্রোডাক্ট কনসেপ্ট। এটার জনপ্রিয়তার সময় ছিল কখন? 1960 এর দশক পর্যন্ত। এখানে কি বলা হয়? ভোক্তা বা ক্রেতা ওই সকল পণ্য পছন্দ করবে যেগুলোর গুণগত মান উন্নত, কার্যকর এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। তাই ক্রমাগতভাবে পণ্যের মান উন্নয়ন করতে হবে এবং পণ্যের ডিজাইন, প্যাকেজিং এগুলোর মধ্যে সৃজনশীলতার প্রকাশ ঘটাতে হবে। নভেলটি, ইনোভেশন, নতুনত্ব, আমি নতুন কী কী ফিচার্স ইনক্লুড করতে পারছি যেটা আলটিমেটলি কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবে আমার প্রোডাক্টটা কেনার জন্য। এটাই হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট বা পণ্য মতবাদ। এটা কিন্তু খুবই জনপ্রিয়, বা এখনও পর্যন্ত তুমি যদি চিন্তা করো এই মতবাদটা কিন্তু মার্কেটে এক্সিস্ট করে। কেন? আমার মার্কেটিং কনসেপ্টটাই বেস করে হচ্ছে আমার কাস্টমার ডিমান্ডের উপরে। এই যে যেটা এখানে বলা হয়েছে যে ক্রেতার পছন্দ অপছন্দকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা দেখি বিক্রয় মতবাদ বা সেলিং কনসেপ্ট, এটার জনপ্রিয়তার সময় ছিল 1950 এবং 1960-এর দশক। এখানে ক্রেতাদের আকর্ষণ বা প্ররোচিত করে অধিক বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা। ক্রেতাদের আকর্ষণ বা প্ররোচিত কিভাবে করতে পারি? তুমি চাইলে হচ্ছে তোমার প্যাকেজিংটা ইউনিক করতে পারো তোমার যে কম্পিটিটর আছে তার কাছ থেকে, কিংবা প্রোডাক্টের ডিজাইনিংটা তুমি চাইলে ইউনিক করতে পারো, তার মধ্যে নতুন কিছু আনতে পারো, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, নভেলটি তুমি এর মধ্যে ইনক্লুড করতে পারো। তাই বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং দক্ষ এবং অভিজ্ঞ বিক্রয় বাহিনী গড়ে তুলতে হবে। দেখো, মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাকে কথা বলতে হয়, সুন্দর করে কথা বলতে পারার আর্টটা একজন মার্কেটারের ডেফিনেটলি থাকতে হবে। সে যেন হচ্ছে তার কাস্টমারকে ইনফ্লুয়েন্স করতে পারে, সেই সক্ষমতা তার মধ্যে অবশ্যই থাকতে হবে। তারপর গিয়ে হচ্ছে তার সাথে কাস্টমারের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকছে। তারপরে যদি আমরা দেখি অযাচিত পণ্য বিক্রয়ের প্রতি জোর দেয়, এটা অযাচিত পণ্য বিক্রয়ের প্রতি জোর দেয়। কেন? কারণ এখানে বিক্রয়টাই মুখ্য, আমাকে প্রোডাক্টটা সেল করতে হবে। এনি হাও আমি চাইলে কাস্টমারদেরকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারি, নেগেটিভলি ইনফ্লুয়েন্স করতে পারি। এনি হাও তাদেরকে প্ররোচিত করা, তাদেরকে আকর্ষিত করা, যাতে আমার প্রোডাক্টের বিক্রয়টা ঘটে। সো এই মতবাদ আক্রমণাত্মক বিক্রয় এবং প্রসারমূলক প্রচেষ্টা গ্রহণ করে বিক্রয় বৃদ্ধি করতে চায়। এনি হাও আমাকে বিক্রয় করতে হবে বা সেল করতে হবে। এই মতবাদে ভোক্তার সন্তুষ্টির বিষয়টি বিবেচনা করা হয়নি। সেটা কোথায় বিবেচনা করা হয়েছিল? একটু আগে যেটা আমরা আলোচনা করেছি, প্রোডাক্ট কনসেপ্ট বা পণ্য মতবাদ, সেখানে। সো স্বল্প মেয়াদে এই মতবাদ প্রয়োগযোগ্য, কিন্তু হচ্ছে দীর্ঘমেয়াদে নয়। তারপরে যদি দেখি বাজারজাতকরণ মতবাদ বা মার্কেটিং কনসেপ্ট, বর্তমান বিশ্বে এটা প্রচলিত আছে এবং জনপ্রিয়তার সময় হচ্ছে কি 1970-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত। দেখো, বর্তমানে সবথেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে এই মার্কেটিং কনসেপ্ট বা বাজারজাতকরণ মতবাদ। এই মতবাদে আমাকে কি বলে? ভোক্তার রুচি, পছন্দ, তার পাশাপাশি চাহিদা, আমার কাস্টমারকে ওরিয়েন্ট করে, কাস্টমারকে কেন্দ্র করে আমার প্রোডাক্টটাকে সাজাতে হবে। প্রোডাক্টের ডিজাইনিং, প্যাকেজিং, কোয়ালিটি এনশিওরিং সব কিছু এমনভাবে হতে হবে যাতে করে সেটা ভোক্তার রুচি, পছন্দ বা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এই যে ভোক্তার চাহিদা অনুসারে পণ্য পরিকল্পনা উন্নয়ন করতে হবে এবং প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। এটাই মাত্র বললাম। এই মতবাদ অনুসারে কি ভোক্তাই রাজা মনে করা হয়? তাহলে এমসিকিউতে যদি আসে ভোক্তাই রাজা, কোন মতবাদ অনুসারে মনে করা হয়? সেটা হচ্ছে কি এই বাজারজাতকরণ মতবাদ বা মার্কেটিং কনসেপ্ট। বাজারজাতকরণ মিশ্রণের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি বিধানের কথা এই মতবাদে বলা হয়েছে। ক্রেতাদের সন্তুষ্টি বিধান কিভাবে হচ্ছে? তাদের রুচি, চাহিদা, প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে। অনুধাবন এবং সাড়া প্রদান দর্শন অনুসরণ করা হয়। অনুধাবন এবং সাড়া প্রদান এখানের মধ্যে ইনক্লুড হয় মার্কেট অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিস কেন করা হয়? একটা মার্কেটের মধ্যে কি ডিমান্ড আছে, আমার কাস্টমার আমার কাছ থেকে কি চায়, সেটা আমি তখনই বুঝতে পারবো যখন আমি মার্কেট রিসার্চ করব বা মার্কেট অ্যানালাইসিস করব। সো এর মাধ্যমে আলটিমেটলি অনুধাবন করা হয় এবং সেই অনুধাবন অনুযায়ী, মানে আমি যে রিসার্চের যে রেজাল্টটা পেলাম, যে ডিমান্ডটা আমি ফাইন্ড আউট করলাম, সেই ডিমান্ড অনুযায়ী আমি আমার প্রোডাক্ট ওরিয়েন্টেশন করি এবং সেটা অনুযায়ী আমি আমার মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো সেট করি। এরপর লাস্টলি আছে এই মতবাদে সামাজিক দায়িত্বের বিষয়টিকে উপেক্ষিত হয়েছে। সামাজিক দায়িত্ব বলতে
বলতে কি বোঝায়? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ব্যাপারটা বলতে কি বোঝায়? দেখো, প্রত্যেকটা বড় বড় কোম্পানি তারা মুনাফা অর্জনের বিষয়টিকে মুখ্য করে দেখে, কিন্তু তার পাশাপাশি সমাজের উন্নতিতে বা সমাজের উন্নয়নে তারা কিছু কাজ করে থাকে বা উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করে থাকে। যেমন হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বা হচ্ছে হাসপাতাল প্রতিষ্ঠা, রাস্তাঘাট নির্মাণ, কালভার্ট, সেতু নির্মাণ, ব্রিজ নির্মাণ, এই ধরনের কাজে বড় বড় কোম্পানিগুলো ইনভেস্ট করে থাকে। এটা কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু এটা করার মাধ্যমে তারা যে কাস্টমাররা আছে, যে জনগণের কাছে তারা প্রোডাক্টটা সেল করতে চায়, তাদের মনে একটা পজিটিভ ভ্যালু তৈরি করে, তাদের অর্গানাইজেশনের প্রতি একটা লয়্যালটি বা বিশ্বাস বা মনে করতে পারো যে হচ্ছে একটা বেস তৈরি করা, যেই বেস তাদের সাথে জনগণের মধ্যে একটা বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করছে। সো এরপরে যদি আমরা আসি, সামাজিক বাজারজাতকরণ মতবাদ বা সোসাইটাল মার্কেটিং কনসেপ্ট। জনপ্রিয়তার সময় হচ্ছে 1990-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত। এখানে কি বলা হয়? ভোক্তাদের প্রয়োজন এবং অভাব খুঁজে বের করা। ভোক্তাদের প্রয়োজন এবং অভাব আমি কিসের মাধ্যমে খুঁজে বের করতে পারি? একটু আগে যে বললাম, মার্কেট রিসার্চ করতে পারি, মার্কেট অ্যানালাইসিস করতে পারি। সো এই ব্যাপারটা আলটিমেটলি এখানেও চলে আসছে। এবং প্রতিযোগীদের তুলনায় তা ভালোভাবে পূরণ করে ভোক্তা এবং সমাজকে উপকৃত করা। প্রতিযোগীদের তুলনায় তা ভালোভাবে পূরণ করা মানে আমার বর্তমান এক্সিস্টিং মার্কেটে যে কম্পিটিটরসগুলো আছে তারা কী কী স্ট্র্যাটেজিস ফলো করছে এই মার্কেটিংয়ের জন্য, তার থেকে বেটার কী কী স্ট্র্যাটেজিস আমি নিতে পারি সেটা এনশিওর করা এখানে। এই মতবাদে প্রতিষ্ঠান, ভোক্তা, সমাজ, এই তিনটি পক্ষের প্রতি, পক্ষ কয়টা এটা তোমাকে মাথায় রাখতে হবে, তিনটা পক্ষ, প্রতিষ্ঠান, ভোক্তা এবং সমাজ, এই তিনটা পক্ষের প্রতি দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। তাই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকদের মুনাফা এবং ভোক্তাদের উন্নত মানের পণ্য প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হয়। এটাই হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটিস, যেটা মাত্র বললাম, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই মতবাদের বাস্তবায়নে কি হয়? প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়, যা পণ্যের মূল্য বৃদ্ধি করে। প্রতিষ্ঠানের ব্যয় বাড়ছে বা প্রোডাকশন কস্ট বাড়ছে, যার কারণে আলটিমেটলি পণ্যের মূল্য ডেফিনেটলি বাড়বে। তারপর যদি আমরা আসি সামগ্রিক বাজারজাতকরণ মতবাদ বা হলিস্টিক মার্কেটিং, যেটা সর্বাধুনিক বা সব থেকে মডার্ন মতবাদ নামে এটা পরিচিত। জনপ্রিয়তার সময় কি একবিংশ শতাব্দীতে এই মতবাদটা প্রচলিত ছিল। হলিস্টিক মার্কেটিংয়ের উপাদান কয়টা? এই সংখ্যাটা মনে রাখতে হবে, চারটা। এই চারটা উপাদানের মধ্যে কি কি আসছে? প্রথমত অভ্যন্তরীণ বাজারজাতকরণ, তারপর আসে সমন্বিত বাজারজাতকরণ, কৃতিত্বমূলক বাজারজাতকরণ এবং লাস্টলি সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ। সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণের ব্যাপারটার সাথে হচ্ছে আমরা মোটামুটি পরিচিত, যে আমার যারা ক্রেতা আছে তাদেরকে হচ্ছে আমি তারা যেটা চাই তাদের ওই চাহিদার প্রেক্ষিতে আমি আমার মার্কেটিং করছি। সো এর মধ্যে কি আসে দেখো, প্রতিষ্ঠানের অত্যন্ত দক্ষ কর্মী নিয়োগ এবং উচ্চতর প্রশিক্ষণ প্রদান করতে গিয়ে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। ডেফিনেটলি আমি যখন আমার প্রতিষ্ঠানে এক্সপার্টদেরকে আনছি, সেই এক্সপার্টদের এক্সপার্টাইজ কিংবা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সের তো ডেফিনেটলি কোনো একটা দাম আছে বা ভ্যালু আছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে দেখা যাবে যে কি অনেক বেশি বেতন দিতে হচ্ছে, বা যে কর্মীগুলো আছে সেই কর্মীদেরকে অনেক বেশি বেতন দিতে হচ্ছে। তার পাশাপাশি তাদের ট্রেনিংয়ের জন্য তারা যেন হচ্ছে ইফেক্টিভিটি এবং এফিসিয়েন্সি এনশিওর করতে পারে, সেই জন্য তাদের দক্ষতা বৃদ্ধি করতে হয়। দক্ষতা বৃদ্ধির উপায় কি? প্রশিক্ষণ প্রদান কিংবা ট্রেনিং। সেই ট্রেনিং করাতে গিয়েও দেখা যায় যে কি এখানে অনেক বেশি ব্যয় হয়ে যায়। তারপর কি লাস্টলি প্রতিষ্ঠানের কর্মীদের স্বতন্ত্র আর্থিক অর্জনগুলো পরিমাপ করা এখানে কষ্টসাধ্য। সো এরপরে যদি আমরা আসি সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ, এটা কি বলে? সরবরাহকারী এবং ক্রেতার মধ্যে ভালো সম্পর্ক বিদ্যমান থাকবে, যেটা আমরা মাত্রই বলেছি। ভালো সম্পর্কটা কিভাবে বিদ্যমান থাকছে? কোয়ালিটি এনশিওর করা, তারপর হচ্ছে তাদের চাহিদা বা প্রত্যাশা অনুযায়ী ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স কিংবা বৈশিষ্ট্য ওই প্রোডাক্টের মধ্যে নিশ্চিত করা। এর প্রধান লক্ষ্যটা কি? এর প্রধান লক্ষ্য হচ্ছে কি ক্রেতাদের অত্যন্ত ভালো পণ্য, এই যে কোয়ালিটি দেখছো, বা সেবা দেওয়া, এই ক্রেতাদের মনে প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য সৃষ্টি করা বা লয়্যালটি এনশিওর করা। লয়্যালটিটা কখন হচ্ছে? যখন তারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা পাচ্ছে আমার কাছ থেকে। এরপর আসছে কি শিল্প বা ব্যবসায়ী ভিত্তিক বাজারজাতকরণ। এটার জনপ্রিয়তার সময়টা ছিল হচ্ছে 1980-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত। এটি মূলত শিল্প পণ্য নিয়ে কাজ করে, তারপর ভোক্তা পণ্য নিয়ে নয়। শিল্প পণ্য এবং ভোক্তা পণ্য এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এখানে কি ভোক্তা পণ্যের বাজারজাতকরণ প্রসার কার্যক্রম থেকে এর বাজারজাতকরণ প্রসার কার্যক্রম ডেফিনেটলি আলাদা, যেহেতু এটা শিল্প পণ্য নিয়ে ডিল করছে। এরপরে কি হয়? এই প্রযোজ্য বা এটি কখন প্রযোজ্য হয়? যখন বাজারজাতকরণ কার্যক্রম ব্যবসা থেকে ব্যবসায় সংগঠিত হয়। B2B, বিজনেস টু বিজনেস, B2B।
আমরা ম্যানেজমেন্টে কিন্তু এটা অলরেডি পড়ে এসেছি যে বিজনেস টু বিজনেস, এটা অ্যাকচুয়ালি কি হয়, ব্যবসার থেকে আরেকটা ব্যবসা, এদের মধ্যে যখন হচ্ছে ব্যবসায়িক কর্মকাণ্ডটা পরিচালিত হয় তখন আলটিমেটলি সেটাকে আমরা B2B বা ব্যবসায় টু ব্যবসায় কার্যক্রম বলে থাকি। এখন এটার ক্ষেত্রে যখন হচ্ছে এই বাজারজাতকরণটা ঘটে থাকে, শিল্পপণ্য নিয়ে যখন এটা ডিল করে, তখন আলটিমেটলি এটাকে বলা হয় শিল্প বা ব্যবসায় ভিত্তিক বাজারজাতকরণ। এরপর আসে হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংয়ের জনপ্রিয়তার সময় কি 1980-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত। এখানে কি কোম্পানির নিজস্ব চিন্তাভাবনা বা ফিলোসফি অনুযায়ী বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এটি মূলত কোনো মতবাদ নয়, এটি একটি প্রতিষ্ঠানের নিজস্ব কৌশল। কৌশল বলতে কি বোঝাচ্ছি, প্রত্যেকটা অর্গানাইজেশনের নিজস্ব কিছু কালচার থাকে, অর্গানাইজেশনের নিজস্ব এনভায়রনমেন্ট বা ট্রেডিশন থাকে। এখন তার প্রতিফলনগুলো ঘটে কোথায়, সেই অর্গানাইজেশন যে স্ট্র্যাটেজিসগুলো নেয়, হতে পারে মার্কেটিং স্ট্র্যাটেজি, চিন্তা করো জাস্ট মার্কেটিং স্ট্র্যাটেজির কথাই যদি আমরা ভাবি, এই ক্ষেত্রে ওই অর্গানাইজেশনের যে কালচার, ট্রেডিশন বা চিন্তা চেতনা বা মতবাদ, সব কিছুর প্রতিফলন কিন্তু সেখানের মধ্যে ঘটে। সো এখানে আলটিমেটলি এটা কোনো মতবাদ বলা যায় না, এটি কি প্রতিষ্ঠানের এক একটি নিজস্ব কৌশল। তারপরে আসি প্রয়োজন, অভাব এবং চাহিদা, নিড, ওয়ান্ট অ্যান্ড ডিমান্ড। প্রাথমিক অবস্থায় বিপণনকারীরা ক্রেতাদের প্রয়োজন, অভাব এবং চাহিদা পূরণের আগ্রহ এবং ইচ্ছা নিরূপণের চেষ্টা করে কিসের মাধ্যমে, মার্কেট অ্যানালাইসিস বা মার্কেট রিসার্চের মাধ্যমে, যেটি আলটিমেটলি আমাকে হেল্প করে একটা বাজারে সফলভাবে টিকে থাকতে। সফলভাবে টিকে থাকার জন্য আমাকে নিশ্চিত করতে হবে যেন আমি প্রফিটেবিলিটি কিংবা মুনাফা অর্জনের যে ফ্লো, সেই ফ্লোটা এনশিওর করতে পারি এবং তার কন্টিনিউইটি বজায় রাখতে পারি। তারপরে আসছে কি প্রয়োজন। আচ্ছা, প্রয়োজন বলতে কি বোঝায়, মানুষের প্রয়োজন থেকে কিন্তু বিপণনের মৌলিক ধারণার উদ্ভব হয়েছে। তাহলে তোমাকে পরীক্ষায় যদি বলা হয় বিপণনের মৌলিক ধারণার উদ্ভব হয়েছে কোনটি থেকে, সেটা হচ্ছে কি প্রয়োজন। যখন কোনো কিছুর প্রাপ্তি থেকে নিজেকে বঞ্চিত মনে করার মানসিক স্তর হয়, তখন সেটাকে বলা হয় প্রয়োজন। মানে আমার কোনো কিছু একটা দরকার, কিন্তু আমি নিজেকে সেটার কাছ থেকে বঞ্চিত মনে করছি বা আমার কাছে সেটা এখন নেই, এটা যখন আমি ফিল করতে পারবো বা অনুভব করতে পারবো, তখন সেটাকে বলা হচ্ছে প্রয়োজন। তারপরে কি, বঞ্চনাবোধ থেকে প্রয়োজনের সৃষ্টি হয়। বঞ্চনাবোধ মানে কি, মনে করো আমার কাছে এখন একটা জিনিস দরকার বা সেটার আমার কাছে এখন নাই, আমি সেটা থেকে বঞ্চিত, এই বঞ্চনাবোধের জায়গাটি থেকেই উদ্ভব হচ্ছে প্রয়োজনের। তারপর কি, প্রয়োজনবোধকে মানসিক স্তর বলা হয়। অনুভব করা, ফিল করা, ডেফিনেটলি এটা একটা মানসিক স্তর। তারপর আসছে কি, বিপণনকারীর প্রয়োজন সৃষ্টি করতে পারে না, ডেফিনেটলি প্রয়োজনটা আমাকে মেন্টালি ফিল করতে হচ্ছে, অনুভব করতে হচ্ছে। একটা বিপণনকারী তো সেটা সৃষ্টি করতে পারছে না। শারীরিক কারণে মানুষ প্রয়োজন অনুভব করে। তারপর কি, যেমন হচ্ছে ক্ষুধার সময় আমাদের খাদ্যের প্রয়োজন অনুভূত হওয়া। মনে করো তুমি অনেকক্ষণ ধরে না খেয়ে আছো, তোমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগবে। ক্ষুধা থেকে বা ক্ষুধা নিবারণের জন্য তুমি কিসের প্রয়োজন অনুভব করবে, খাদ্যের। ঠিক একইভাবে আমার এই কনসেপ্টটা আসছে। তৃষ্ণার সময় কি হয়, পানির প্রয়োজন অনুভূত হয়, ইত্যাদি। এরপরে দেখি মৌলিক প্রয়োজন মূলত 3 প্রকার। আমাদের মৌলিক চাহিদার ব্যাপারটা কিন্তু এখানে ইনক্লুডেড। দৈহিক প্রয়োজন, খাদ্য, বস্ত্র, নিরাপত্তা। অবশ্যই আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য খাদ্য প্রয়োজন, তারপর হচ্ছে লজ্জা নিবারণ করার জন্য বস্ত্র প্রয়োজন, তারপর সমাজে যাতে আমরা হচ্ছে নিরাপদে থাকতে পারি তার জন্য আমাদের নিরাপত্তা প্রয়োজন। সামাজিক প্রয়োজন কি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ভালোবাসা। প্রকৃতপক্ষে আমাদের যে পরিবার পরিজন, তারপর হচ্ছে আমাদের যে ফ্রেন্ডস, তারাই কিন্তু হচ্ছে আলটিমেটলি এই সামাজিক প্রয়োজনের মধ্যেই আসছে। কেউ পৃথিবীতে একা বাঁচতে পারে না, সবাইকে হচ্ছে সমাজের মধ্যে দিয়েই যেতে হয়, সমাজের মধ্যে বাঁচতে হয়। কেন? কারণ মানুষ সামাজিক জীব। তারপরে যদি আমরা আসি ব্যক্তিগত প্রয়োজন, যার মধ্যে আছে জ্ঞান বা নলেজ এবং আত্মবিশ্বাস কিংবা কনফিডেন্স, এগুলো হচ্ছে কি ব্যক্তিগত প্রয়োজন। তারপর আসছে কি প্রয়োজন। প্রয়োজন মানে কি, কোনো কিছু না পাওয়া বা বঞ্চিত হওয়ার যে ফিলিংস বা অনুভূতি, সেটাকে বলা হচ্ছে প্রয়োজন বা নিডকে বলা হচ্ছে। প্রয়োজনের পরে আসে হচ্ছে, বা এটাকে যদি আমরা বলে থাকি হচ্ছে নিড। নিড হচ্ছে কি, ফেল্ট অফ ডিপ্রাইভেশন, কোনো একটা কিছু থেকে বঞ্চিত হওয়া। এরপর আসে হচ্ছে অভাব বা ওয়ান্টস। প্রয়োজন যখন নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে, মানে মনে করো তোমার এখন ক্ষুধা লেগেছে, ক্ষুধা নিবারণের জন্য তোমার খাদ্য প্রয়োজন, একটা নির্দিষ্ট খাদ্যকে যখন সেটা ইন্ডিকেট করছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি, তখন ওই প্রয়োজনকে আমরা বলি অভাব। যেমন ক্ষুধার সময় খাবারের অভাব অনুভূত হওয়াটাই হচ্ছে প্রয়োজন, কিন্তু কেউ যদি নির্দিষ্ট করে বলে যে হচ্ছে কি, আমি খাবার হিসাবে এখন ভাত খাবো, এই যে তোমাকে আমি বললাম যে খাবারটা ইন্ডিকেট করে দেওয়া, কি খাচ্ছি, ভাত খাবো, সেই ভাতটা ইন্ডিকেট করে দেওয়া, এই ভাত খাওয়ার প্রয়োজনটাই হচ্ছে কি অভাব।
তারপরে কি অভাব ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি, ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হয়। যেমন বাংলাদেশে বাঙালিদের কথা যদি চিন্তা করি, আমরা মাছে ভাতে বাঙালি, ক্ষুধা নিবারণের জন্য হচ্ছে আমরা অনেকে 3 বেলা ভাত খাই। কিন্তু সেম পার্সপেক্টিভটা কিন্তু তুমি আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ডিফারেন্ট। তারা কিন্তু ক্ষুধা নিবারণের জন্য হচ্ছে ফাস্ট ফুড বা এই ধরনের খাবার বেশি খেয়ে থাকে। সো সেটা কি দ্বারা প্রভাবিত হচ্ছে? প্রথমত কি জ্ঞান, তারপর হচ্ছে সংস্কৃতি এবং ব্যক্তিত্ব। যেমন ক্ষুধা লাগলে বাংলাদেশিরা ভাতের অভাব বোধ করে এবং আমেরিকায় ফাস্টফুডের অভাব বোধ করে। আচ্ছা, অলরেডি বললাম অভাবের সৃষ্টি হয় কোত্থেকে? প্রয়োজনবোধের জায়গা থেকে। ডেফিনেটলি আমি যখন নিজেকে কোনো একটা কিছু থেকে বঞ্চিত বোধ করছি, সেই বঞ্চনাবোধের জায়গাটার থেকে বা প্রয়োজনবোধের জায়গাটার থেকে কিন্তু অভাবটা আসছে। তার পাশাপাশি অভাব কোনো সুনির্দিষ্ট পণ্য বা সেবাকে নির্দেশ করে। অবশ্যই কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট হতে হবে বা কোনো একটা স্পেসিফিক জিনিস হতে হবে, যে ওই ব্যাপারটা। যেমন ক্ষুধা নিবারণের জন্য আমি বলছি ভাত খাবো, ওটাকে আমি স্পেসিফাই করে দিয়েছি, সুনির্দিষ্ট করে দিয়েছি। তারপর কি অভাব স্তর হচ্ছে কি বস্তুগত স্তর। অবশ্যই বিপণনকারী অভাব সৃষ্টি করতে পারে। কিভাবে? বিপণনকারী কিন্তু আলটিমেটলি মনে করো হচ্ছে ভাত কারা বিক্রি করছে, মুদির দোকানে হচ্ছে চাল বিক্রি হচ্ছে, সেই চাল থেকে আমি ভাত উৎপন্ন করছি। সো সেই চালের যে বিপণনকারী, তিনি কিন্তু এখানে অভাবটা সৃষ্টি করছে। সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে অভাব সমান কি পাচ্ছি? প্রয়োজনের সাংস্কৃতিক এবং ব্যক্তিগত উপাদান, যার মধ্যে আছে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তারপর হচ্ছে পছন্দ বা চয়েস ইত্যাদি। সো ইংরেজিতে যদি বলি, স্পেসিফিক নিড দ্যাট ইজ শেপড বাই কালচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল। সো আশা করি আমরা অভাবটা বুঝতে পেরেছি। তারপর আসা হচ্ছে চাহিদা বা ডিমান্ড। চাহিদা কি? চাহিদা হচ্ছে নির্দিষ্ট কোনো বস্তুর অভাব, তা ক্রয় করার সামর্থ্য এবং তা ক্রয়ের ইচ্ছার সমষ্টি। মানে আমি অভাব বোধ করছি, কোনো একটা কিছুর প্রয়োজন মেটানোর জন্য আমরা স্পেসিফিক কোনো একটা পণ্য দরকার, সেই পণ্যের অভাবটা বোধ করছি। তারপরে সেই পণ্যটা ক্রয় করার সামর্থ্য আমার আছে, আমার কাছে সেই ফাইন্যান্সিয়াল অ্যাফোর্ডেবিলিটিটা আছে যে আমি প্রোডাক্টটা ক্রয় করতে পারবো। তারপর লাস্টলি যেটা আসে, এটা 2 নাম্বার গেল, লাস্টলি যেটা আসে সেটা হচ্ছে কি আমার ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। ওই প্রোডাক্টটা যে আমি কিনবো তার ইচ্ছাটা আমার মধ্যে আছে কিনা। অনেকেই হচ্ছে মার্সিডিস গাড়ির অভাব বোধ করে, সামান্য কিছু মানুষেরই সেটা ক্রয় করার সামর্থ্য এবং ক্রয় করার ইচ্ছা থাকে। মার্সিডিস কে না কিনতে চায়? সবাই তো কিনতে চায়, কিন্তু কেনার সামর্থ্য কয়জনের আছে বা টাকা থাকলেও কেনার ইচ্ছা কয়জনের আছে? সেই জায়গাটাই হচ্ছে এখানে চাহিদার ব্যাপারটা সৃষ্টি করছে। যাদের মার্সিডিস গাড়ির অভাব, সেটি ক্রয় করার সামর্থ্য, ক্রয় করার ইচ্ছা, অভাব, সামর্থ্য, ইচ্ছা, তিনটাই যখন থাকছে, তখন আমরা সেটিকে বলতে পারি হচ্ছে কি তার চাহিদা। চাহিদা সমান কি অভাব ক্রয়ের সামর্থ্য এবং ইচ্ছা, বা ইংরেজিতে বলতে পারি ডিমান্ড ইজ ইকুয়ালস টু ওয়ান্ট প্লাস অ্যাবিলিটি টু বাই প্লাস উইলিংনেস টু বাই। এরপর আসা হচ্ছে বিপণন অর্পণ। পণ্য, সেবা এবং অভিজ্ঞতা, এই 3টা ব্যাপার এখানের মধ্যে চলে আসছে, বা প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। সো এটাকে আমরা কি বলতে পারি? বিপণন অর্পণ হচ্ছে প্রয়োজন বা অভাবের সন্তুষ্টি বিধানের জন্য আমার ক্রেতাদের যে চাহিদা, তাদের যে প্রয়োজন, তাদের যে অভাব, সেটির সন্তুষ্টি বিধানের জন্য উপস্থাপনকৃত পণ্য, সেবা, তথ্য বা অভিজ্ঞতার সমন্বয়। এর মধ্যে আসি প্রথমত প্রোডাক্ট বা পণ্য। মানুষের প্রয়োজন পূরণে সক্ষম যে কোনো কিছুকে পণ্য বলা হয়। প্রয়োজন কেন আসছে? বঞ্চনাবোধ বা হচ্ছে তোমার অভাববোধের জায়গা থেকে। প্রয়োজনের পরের যে স্টেপ সেটা হচ্ছে অভাব। এখন সেই অভাব পূরণে সক্ষম যে কোনো কিছুকেই বলা হচ্ছে কি পণ্য। তারপরে যদি আসি, যেমন ধান, চাল, বস্ত্র ইত্যাদি দৃশ্যমান পণ্য, দৃশ্যমান হতে পারে। তারপর হচ্ছে অদৃশ্যমান কোনো কিছু যা ক্রেতার প্রয়োজন পূরণ করতে পারে। অদৃশ্যমানের মধ্যে কি আছে? যেমন আমার এখন অসুস্থ লাগছে, আমি একজন ডাক্তারের শরণাপন্ন হতে চাই। এখন একজন ডাক্তারের কাছে আমি গেলাম, তিনি আমাকে চিকিৎসার বা কিভাবে আমি কোন ওষুধ খাবো সে সম্পর্কে তিনি আমাকে পরামর্শ দিলেন। সো সেটা তো দৃশ্যমান কোনো একটু কিছু নয়, কিন্তু সেটা আমার প্রয়োজন ছিল। তার কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে আমি আমার প্রয়োজনটা মেটাচ্ছি। সো এর মাধ্যমে আলটিমেটলি যখন ভোক্তার প্রয়োজন পূরণ করতে পারে, তাকে বলা হয় হচ্ছে পণ্য। পণ্যের বৈশিষ্ট্য কি? এর বাহ্যিকতা থাকবে, ক্রেতাগণ সেটা দেখতে এবং ছুঁতে পারবে। সেটা যদি সার্ভিস হয়, এই যে অদৃশ্যমান কোনো একটা কিছু যখন হবে, তখন ওই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে সার্ভিস বা সেবা। পণ্য বলতে বা পণ্য বা গুণাবলীর সুবিধাসমূহ, প্রোডাক্ট সমান হচ্ছে কি অ্যাট্রিবিউটস প্লাস বেনিফিটস। অ্যাট্রিবিউটস মানে হচ্ছে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, আর বেনিফিটস মানে হচ্ছে সেই পণ্য থেকে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে। এরপর আসে কি সার্ভিস। সেবা হচ্ছে সুনির্দিষ্ট এবং অদৃশ্য কাজ, ডেফিনেটলি, যা অভাব পূরণ করতে পারে এবং এক পক্ষ অন্য পক্ষের সাথে লেনদেন করতে পারে, কিন্তু মালিকানার কোনো প্রভাব ফেলে না।
তুমি যদি একজন চিকিৎসকের কথা চিন্তা করো এবং একজন অসুস্থ রোগীর কথা চিন্তা করো, সেই অসুস্থ রোগীর সেই চিকিৎসককে প্রয়োজন। এখন সেই চিকিৎসককে প্রয়োজন বলে সে তার কাছে যাচ্ছে, তার পরামর্শ নিচ্ছে, সেই পরামর্শ অনুযায়ী সে মেডিসিন কিনছে। এই ব্যাপারটা কিন্তু টোটালি হচ্ছে তোমার দৃশ্যমান কোনো কিছু নয়, অদৃশ্য বলতে পারি সেটাকে, কিন্তু সুনির্দিষ্ট। আর সেই ক্ষেত্রে একটা পক্ষ যদি আমি চিন্তা করি চিকিৎসক, আরেকটা পক্ষ যদি চিন্তা করি সেই অসুস্থ ব্যক্তিটি, সো তাদের মধ্যে আলটিমেটলি এখানে লেনদেনটা হচ্ছে, কিন্তু মালিকানার কোনো ধরনের ইম্প্যাক্ট এখানে আমরা দেখতে পাই না। যেমন ব্যাংক, বিমা, স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট, শিক্ষা ইত্যাদি। এই যে শিক্ষা, এখন তুমি আমার ক্লাসটা দেখছো, এটাও কিন্তু এর মধ্যেই পড়ছে। কিন্তু একটু আগে আমরা যে পণ্যের মধ্যে দেখলাম, পণ্যের মধ্যে দৃশ্যমান অদৃশ্যমান কোনো একটা কিছু যা ভোক্তার অভাব পূরণ করতে পারে। সো এখানে দৃশ্যমান অদৃশ্যমান সেগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখো, অদৃশ্যমানের মধ্যে আলটিমেটলি সেবার ব্যাপারটা কিন্তু টোটালি সিমিলার। এই সার্ভিস বা সেবার যে কনসেপ্ট, এটাকে আমরা এখানে বলতে পারি হচ্ছে সিমিলার। কেন? কারণ সেটা কি করছে, কোনো একটা কিছু অদৃশ্যমান বা দৃশ্যমান যে কোনো কিছুই হতে পারে যা অভাব পূরণ করছে বা প্রয়োজন পূরণ করছে, কিন্তু এখানের মধ্যে এটা সুনির্দিষ্ট এবং অদৃশ্য, সেটা এখানে আমাকে স্পেসিফাই করে দেওয়া আছে। তারপরে যদি দেখি সেবা হচ্ছে কি কার্যাবলীর অদৃশ্য সুবিধাসমূহ। সো সার্ভিস সমান আমি বলতে পারি কি অ্যাক্টিভিটিস প্লাস ইনট্যাঞ্জিবল বেনিফিটস, এখান থেকে অদৃশ্য যে সুবিধাগুলো আমি পাচ্ছি। এরপর হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা হচ্ছে কি কোনো একটা কাজের মাধ্যমে জ্ঞান কিংবা দক্ষতা অর্জন। আমরা কাজ করছি, আমরা প্রত্যেকটা কাজের মাধ্যমে নতুন কোনো না কোনো একটা কিছু শিখছি, আমাদের নলেজ বাড়ছে, আমাদের এক্সপার্টাইজ বাড়ছে, জ্ঞান অর্জন হচ্ছে, দক্ষতা অর্জন হচ্ছে। এর মাধ্যমে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে কি আমরা অভিজ্ঞ হচ্ছি বা অভিজ্ঞতা অর্জন করছি। সো যেমন হচ্ছে ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টার উপভোগ করা একটা অভিজ্ঞতা। এই যে তুমি রোলার কোস্টারের মধ্য দিয়ে চড়ছো বা রোলার কোস্টারে যে তুমি চড়ছো, তার মাধ্যমে কিন্তু তোমার একটা অভিজ্ঞতা হচ্ছে, তার মাধ্যমে তুমি একটা কিছুতে হচ্ছে জ্ঞান অর্জন করছো বা দক্ষতা অর্জন করছো। অভিজ্ঞতা বলা হয় কি কার্যাবলী জ্ঞান বা এক্সপিরিয়েন্স ইজ ইকুয়ালস টু অ্যাক্টিভিটিস প্লাস নলেজ। এই যে তুমি হচ্ছে রোলার কোস্টারে চড়ছো, তার মাধ্যমে তোমার একটা অ্যাক্টিভিটিস হচ্ছে, তারপর তুমি নলেজ ফিল করতে পারছো কি রোলার কোস্টারটা হচ্ছে কিভাবে যায় বা কিভাবে তার রোলার কোস্টারের অ্যাক্টিভিটিসগুলো কিভাবে হয়, সেই সম্পর্কে তুমি একটা নলেজ এখানের মধ্যে পাচ্ছ। তারপরে কি ক্রেতা ভ্যালু এবং সন্তুষ্টি বা কাস্টমার ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন। এখানের মধ্যে কি আছে, প্রথমত আসি যদি আমরা কাস্টমার ভ্যালু বা ক্রেতা ভ্যালু, পণ্যের মান, সেবা এবং মূল্যের সমন্বয়। পণ্যের মান, কোয়ালিটি, সার্ভিস এবং হচ্ছে ওইটার প্রাইস, এই তিনটার সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে, একজন ক্রেতার যে পার্সপেক্টিভ আমার প্রোডাক্ট ওরিয়েন্টেড বা আমার প্রোডাক্ট সম্পর্কে, সেটাকে বলে থাকছি ক্রেতা ভ্যালু। পণ্যের মান এবং সেবা বাড়ালে ডেফিনেটলি ভ্যালু বাড়বে। আমি যদি কোয়ালিটি বাড়াই, তারপর আমি যদি সার্ভিস ফ্যাসিলিটিস বাড়াই, ডেফিনেটলি হচ্ছে ওই পণ্যের ভ্যালু বাড়বে। আর অন্যদিকে মূল্য বা খরচ যদি বাড়ে, তাহলে হচ্ছে কি ভ্যালু হ্রাস পাবে। ডেফিনেটলি আমার প্রোডাক্টের প্রতি কাস্টমাররা কেন অ্যাট্রাক্টেড হবে বা তারা কেন আমার প্রোডাক্টটা কিনতে চাইবে, যখন তারা দেখবে যে তাদের অ্যাফোর্ডেবিলিটি কিংবা ক্রয় ক্ষমতার মধ্যে তারা আমার প্রোডাক্টটা কিনতে পারছে, যেই প্রোডাক্ট তাদের নিড ফুলফিলমেন্ট তো করছেই, তার পাশাপাশি একটা ভালো কোয়ালিটি এনশিওর করছে, ভালো কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ইনক্লুড করতে পারছে। সো তারপরে যদি আমরা আসি পণ্য বা সেবার ভ্যালু এবং খরচের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। পণ্য বা সেবার ভ্যালু এবং খরচের ব্যাপারটা আমাকে চিন্তায় রাখতে হবে যে আমার প্রোডাকশন কস্ট যত হচ্ছে, তার সাথে যেন আমি আমার প্রাইসটার একটা সামঞ্জস্যতা রাখতে পারি। আর সেই সাথে আমাকে চিন্তা করতে হবে আমার কাস্টমারের অ্যাফোর্ডেবিলিটি সম্পর্কে বা যারা ভোক্তা আছে তাদের ক্রয় ক্ষমতা সম্পর্কে। ক্রেতার ভ্যালু নিরূপণের বা এক্ষেত্রে যে চলকগুলোকে কনসিডার করা হয়, সেই চলকগুলো কি, প্রথমত পূর্বের ক্রয় অভিজ্ঞতা। আমার যারা কাস্টমার আছে তারা পূর্বে হচ্ছে এই ধরনের প্রোডাক্ট কিনেছে, আমার কাছ থেকে তারা যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছে সেই ধরনের প্রোডাক্ট তারা এর আগে কিনেছে, সো তাদের একটা এক্সপিরিয়েন্স আছে। সো সেটা ডেফিনেটলি হচ্ছে ক্রেতার ভ্যালু নিরূপণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পাশাপাশি পণ্য সম্পর্কে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মতামত। এই যে তোমাকে বলেছি, আমি যদি একজন কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখতে পারি, তাকে যদি ভালো কোয়ালিটি এনশিওর করতে পারি, সে ডেফিনেটলি অন্য 10 জনের কাছে গিয়ে আমার প্রোডাক্টটার কোয়ালিটি সম্পর্কে বলবে, তাদেরকে এনকারেজ করবে আমার কাছ থেকে এসে প্রোডাক্টটা কেনার জন্য। তারপর কি বাজারজাতকারী এবং প্রতিযোগীদের তথ্য। আমার যারা কম্পিটিটর আছে কিংবা হচ্ছে যারা মার্কেটার আছে তাদের সম্পর্কে যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু এখানে ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করে। সো কাস্টমার ভ্যালু ইজ ইকুয়ালস টু বেনিফিটস অর কস্ট বা বেনিফিটস ডিভাইডেড বাই কস্ট। তো আলটিমেটলি বলতে পারি কি পণ্যের মান, সেবা এবং মূল্যের সমন্বয় ভিত্তিক যে উপলব্ধি, তিনটা জিনিস আসছে, মান, সেবা এবং মূল্য, এদের সমন্বয় ভিত্তিক যে উপলব্ধি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ক্রেতা ভ্যালু।
এরপর আসে ক্রেতা সন্তুষ্টি। প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার মনে যে আনন্দের সৃষ্টি হয়, আমি একজন কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, একজন কাস্টমার হিসেবে আমি কি কি এক্সপেক্ট করছি, যখন আমি সেই প্রোডাক্টটা কেনার পরে আমার এক্সপেকটেশনগুলো ফুলফিল হবে, তখন গিয়ে আলটিমেটলি আমি সন্তুষ্টিটা অর্জন করতে পারবো। কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ ইকুয়ালস টু কাস্টমার্স এক্সপেকটেশনস মাইনাস প্রোডাক্টস পারফরমেন্স। মানে আমার এক্সপেকটেশন কতটুকু, তারপর হচ্ছে সেই প্রোডাক্টের পারফরমেন্স কতটুকু। সো ক্রেতা সন্তুষ্টি হচ্ছে কি পণ্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধির ভিত্তিতে গড়ে ওঠা প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তর। মানে আমার কি কি প্রত্যাশা আছে এবং সেখান থেকে আমি কি কি পাচ্ছি বা কি কি পাচ্ছি না, তার যে হচ্ছে ওভারঅল একটা কম্বিনেশন বা সমন্বয়, সেটাকে আমরা বলছি হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। পণ্যের ক্রিয়া যার মধ্যে আসে মান এবং প্রত্যাশার সম্পর্ক ক্রেতার সন্তুষ্টি পর্যায়কে ইন্ডিকেট করে। এরপর আসে কি যদি পারফরম্যান্স এক্সপেকটেশনের থেকে কম হয় তখন হচ্ছে অসন্তুষ্টি হয় বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে। কিভাবে আমি চিন্তা করছি যে হচ্ছে এই প্রোডাক্ট থেকে আমি এই ফ্যাসিলিটিসগুলো পাবো, কিন্তু আলটিমেটলি আমি সেগুলো পাচ্ছি না, তখন ডেফিনেটলি সেখানে আমার একটা অসন্তুষ্টি কাজ করবে। তার পাশাপাশি যদি পারফরম্যান্স এক্সপেকটেশনের সমান হয় তাহলে সেখানে সন্তুষ্টি কাজ করবে। তার পাশাপাশি পারফরম্যান্স যদি এক্সপেকটেশনের থেকে বেটার হয়, পারফরম্যান্স বলতে কিসের পারফরম্যান্স, আমি যে প্রোডাক্টটা কিনছি বা যে পণ্যটা কিনছি বা যে সার্ভিসটা নিচ্ছি, সেই সার্ভিসের ফ্যাসিলিটিসগুলো যদি বেশি হয়, সেই সার্ভিসের পারফরম্যান্সটা যদি বেটার হয়, তখন কি আলটিমেটলি বা আমার এক্সপেকটেশনের থেকে যখন সেটা আরও বেশি হয়, তখন আলটিমেটলি ডিলাইট বা অত্যন্ত উচ্ছ্বসিত ক্রেতা তখন আলটিমেটলি তার প্রতি লয়্যালটিটা বাড়িয়ে দেয়। সে তার অন্য 10জন ফ্রেন্ডস রিলেটিভস সবাইকে জানায় বা এনকারেজ করে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনতে। এই চারটা মনে রাখবা, পারফরম্যান্স আর হচ্ছে এক্সপেকটেশন, এটার মধ্যে কি রিলেশনস আছে এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে ক্রেতা সন্তুষ্টির ক্ষেত্রে। এবার আসি বিনিময় এবং সম্পর্ক, এক্সচেঞ্জ অ্যান্ড রিলেশনশিপ। বিনিময় বলতে কি কাউকে কিছু দিয়ে তার কাছ থেকে কিছু একটা নেওয়া বা তার কাছ থেকে কাঙ্ক্ষিত পণ্য লাভের প্রত্যাশাকে কি বিনিময় বলা হয়। আমি কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, আমি একজন কাস্টমার, আমি মূল্য পরিশোধ করছি, মূল্য পরিশোধ করার মাধ্যমে যে আমাকে প্রোডাক্টটা বিক্রি করছে সেই বিক্রেতার কাছ থেকে আমি পণ্যটা নিচ্ছি, কিছু দিচ্ছি এবং তার বিনিময়ে কোনো একটা কিছু নিচ্ছি, এই ব্যাপারটাকে বলা হচ্ছে বিনিময়। কমপক্ষে দুইটা পার্টি আছে, ক্রেতা এবং বিক্রেতা, তুমি ধরে নিতে পারো প্রত্যেক পক্ষের নিকট অবশ্যই এমন কিছু একটা থাকবে যা অন্যের নিকট গ্রহণযোগ্য হবে। আমি যদি ক্রেতা হই তাহলে প্রোডাক্ট বা পণ্যটা যেন আমার কাছে গ্রহণযোগ্য হয়, আর তিনি যদি বিক্রেতা হন তাকে আমি যে মূল্যটা পরিশোধ করতে চাচ্ছি সেই মূল্যটা যেন তার কাছে গ্রহণযোগ্য হয়। সম্পর্কভিত্তিক বিপণন বলতে কি বোঝায়? সম্পর্কভিত্তিক বিপণন হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য পণ্য বা সেবা বিপণনের সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে দীর্ঘকালীন সুসম্পর্ক সৃষ্টি এবং রক্ষার কার্যক্রম। দেখো, সম্পর্ক শুধুমাত্র সৃষ্টি করলেই হয় না, সেই রিলেশনশিপটাকে মেনটেন করতে জানতে হয়। এখন আমি আমার প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখলাম, কোয়ালিটি বাড়ালাম, কাস্টমারদেরকে সেটা সেল করলাম, এখন সেই কাস্টমারের সাথে যদি আমি রিলেশনশিপটা মেনটেন করতে না পারি, আলটিমেটলি লং টার্মে আমার কাস্টমার এনগেজমেন্ট হয়তো বা বাড়বে না, বা হচ্ছে আমার মার্কেটের সাস্টেনেবিলিটিতে হয়তো বা সেটা একটা নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলতে পারে। সো অবশ্যই আমাকে এখানে চিন্তা রাখতে হবে যে আমার মার্কেটিংয়ের সাথে যারা যারা রিলেটেড হতে পারে, আমার সাপ্লায়ার যে আমাকে র মেটেরিয়াল সাপ্লাই করছে, বা আমার কাস্টমার যার কাছে আমি আমার প্রোডাক্ট সেল করছি, বা হচ্ছে একজন মধ্যস্থকারী পাইকারি বিক্রেতা বা মধ্যস্থ একজন পাইকারি ব্যবসায়ী, সবার সাথে আমার সুসম্পর্কটা রাখতে হবে যাতে করে আমি আলটিমেটলি এখানে সম্পর্কভিত্তিক বিপণনের কার্যক্রমটা সুষ্ঠুভাবে সম্পাদিত করতে পারি। এরপর আসা হচ্ছে বাজার বা মার্কেট। অর্থনীতির ভাষায় কোনো একটি পণ্য ক্রয় বিক্রয়ের নিয়োজিত ক্রেতা এবং বিক্রেতার সমষ্টি হচ্ছে কি বাজার। ডেফিনেটলি বাজারে কি হচ্ছে, দুইটা পার্টি থাকছে, ক্রেতা এবং বিক্রেতা, তাদের মধ্যে কি হচ্ছে, পণ্যের ক্রয় হচ্ছে এবং পণ্যের বিক্রয় হচ্ছে। এই জিনিসটা যেখানেই হয় সেটাকে আমরা বলে থাকি বাজার। কিন্তু মার্কেটিংয়ে এর ভাষায় বাজার হচ্ছে কি কোনো একটা পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। তাহলে তুমি যদি চিন্তা করো কোনো একটা পণ্য বা কোনো একটা সেবার কথা যদি তুমি ভাবো, তার বর্তমান কাস্টমার কারা কিংবা ইন ফিউচার এর কাস্টমার কারা হতে চলেছে, এটার টোটাল যদি ওভারঅল তুমি একটা কম্বিনেশন করো, সেটাকে বলতে পারো হচ্ছে কি বাজার। বাজারের কতগুলো শর্ত আছে, সেটা হচ্ছে কি বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা, কারেন্ট কাস্টমার কারা, ফিউচার কাস্টমার কারা, পণ্য এবং সেবার প্রয়োজন অনুভব, এখানে আমার নিড বা হচ্ছে তোমার ওই যে স্কারসিটি বা অভাববোধের জায়গাটা কিন্তু এখানে থাকতে হচ্ছে। তারপর প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ, ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটি বা ফাইন্যান্সিয়াল অ্যাফোর্ডেবিলিটি, আমি ওই পণ্যটা কিনতে সক্ষম কিনা, আমার সেই পরিমাণ অর্থ আছে কিনা। তারপর উক্ত অর্থ ব্যয়ের ইচ্ছা এবং কর্তৃত্ব, আমার সেই অর্থ আছে, এখন সেটা আমার ব্যয় করার ইচ্ছা আছে কিনা বা কর্তৃত্ব আছে কিনা, এই ব্যাপারগুলো আলটিমেটলি বাজারের ক্ষেত্রে
কনসিডার করা হয়। এরপর যদি আমরা আসি বিপণনকারীর সাথে ভোক্তা, পরিবেশক, ডিলার, সরকার এবং অন্যান্য পক্ষের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই স্লাইডটা আমরা মোস্ট প্রবাবলি অলরেডি ডিসকাস করেছি। দেখো, মার্কেটিং সিস্টেম মডেলের উপাদানগুলোর মধ্যে কি কি দেখেছি আমরা? এখানে অনেকগুলো পার্টি আছে, যে সাপ্লায়ার আছে, সরবরাহকারী সে আছে, তারপর হচ্ছে উৎপাদক আছে। প্রথমত সরবরাহকারী, উৎপাদক, কোম্পানিকে বলতে পারি হচ্ছে আমরা কি উৎপাদক। তারপর হচ্ছে প্রতিযোগী বা কম্পিটিটর আছে, মধ্যস্থ ব্যবসায়ী বা তুমি পাইকারি বিক্রেতার কথা চিন্তা করতে পারো, ভোক্তা আছে। তারপর ভোক্তার প্রয়োজন মোটামুটি 3 ধরনের, যার মধ্যে আছে কি শারীরিক প্রয়োজন, সামাজিক প্রয়োজন এবং ব্যক্তিগত প্রয়োজন। শারীরিক প্রয়োজনের মধ্যে আমরা কি দেখেছি? খাদ্য, বস্ত্র এবং নিরাপত্তা। তারপরে হচ্ছে সামাজিক প্রয়োজনের মধ্যে কি দেখেছি? আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, এটা হচ্ছে আমাদের সামাজিক প্রয়োজন। আর লাস্টলি ব্যক্তিগত প্রয়োজনের মধ্যে আমরা কি দেখেছি? আমাদের জ্ঞান বা আমাদের যে নলেজ, এটা হচ্ছে একটা ব্যক্তিগত প্রয়োজন। তারপর কি অভাব মূলত 2 ধরনের হয়, মুখ্য অভাব এবং গৌণ অভাব। মুখ্য অভাবের জায়গাটা কি? যেই অভাবটা তোমাকে অবশ্যই পূরণ করতেই হবে, যেমন তুমি যদি খাবারের কথা চিন্তা করো, তোমাকে খাবার খেতেই হবে, নাহলে হচ্ছে তোমার ক্ষুধা নিবারণ হবে না, এটা বলতে পারো তোমার মুখ্য অভাব। গৌণ অভাবের মধ্যে তাহলে কি আসছে? তুমি যদি চিন্তা করো যে হচ্ছে এই মুহূর্তে তোমার 4টা শার্ট কিনতে হবে, কিন্তু দেখা যাচ্ছে তুমি যদি 2টা শার্টও কিনো তাহলে তোমার অভাব পূরণ হচ্ছে, তাইলে আলটিমেটলি আর 2টা শার্ট কেনার খুব একটা দরকার তোমার নাই। সো সেটাকে আমরা তখন বলতে পারি হচ্ছে গৌণ অভাব। কোম্পানি বা তার অন্যান্য স্টক হোল্ডারদের সমন্বয়, যেমন হচ্ছে কোম্পানি বলতে যে উৎপাদন করছে, যেমন হচ্ছে ক্রেতা, আর অন্যান্য স্টক হোল্ডার কারা? স্টক হোল্ডার হচ্ছে ক্রেতা, তারপর হচ্ছে কর্মচারী, ওই কোম্পানিতে যারা কাজ করছে, তারপর হচ্ছে সরবরাহকারী, যে র মেটেরিয়ালসগুলো সাপ্লাই দিচ্ছে, খুচরা বিক্রেতা, এজেন্ট, এদের সাথে কোম্পানির পারস্পরিক লাভজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা হয়, তাদেরকে একত্রে বিপণন নেটওয়ার্ক বলে। সো নেটওয়ার্কের আওতাধীন কারা কারা হচ্ছে? প্রথমত কোম্পানি আসছে, ক্রেতা আসছে, তারপর হচ্ছে কি আমার ওই কোম্পানিতে যারা কর্মচারী আছে সেই ওয়ার্কাররা আসছে, তার পাশাপাশি হচ্ছে এখানের মধ্যে আরও কে কে আসছে? সরবরাহকারী বা সাপ্লায়ার আসছে, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, এরা সবাই চলে আসছে ওই মার্কেটিং নেটওয়ার্কের মধ্যে। পারস্পরিক, আচ্ছা, মার্কেটিং মায়োপিয়া বলতে কি বোঝায়? মার্কেটিং মায়োপিয়া টার্মটিকে উদ্ভাবন করেছিলেন হচ্ছে থিওডোর লেভিট। মার্কেটিং মায়োপিয়ার কনসেপ্টটা তোমাদেরকে একটু আগে আমি বলেছি, এটা যদি আমি আরেকবার বলি, দেখো মার্কেটিং মায়োপিয়া হচ্ছে কি, আমি কারেন্টলি দেখছি যে আমার যে প্রোডাক্টটা আমি বানাচ্ছি তার কস্ট অনেক বেশি, কিংবা হচ্ছে সেখান থেকে আমি খুব একটা প্রফিট এনশিওর করতে পারছি না, স্টিল আমি এটার প্রোডাকশন চালিয়ে যাচ্ছি এবং সেটা আমি মার্কেটে সাপ্লাই দিয়েই যাচ্ছি। তখন আলটিমেটলি যেটা হচ্ছে সেটা কি, আমার লস বা লোকসান হচ্ছে। লোকসান হওয়া সত্ত্বেও কিন্তু আমি প্রোডাকশন বন্ধ রাখিনি বা সাপ্লাই বন্ধ রাখিনি। এই জিনিসটাকে বলা হচ্ছে মার্কেটিং মায়োপিয়া। এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা প্রভাব ফেলে। পণ্য তৈরির ক্ষেত্রে ক্রেতার মতামতকে অধিক গুরুত্ব দেওয়াকে বলা হয় কি? ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল বা কাস্টমার ড্রাইভেন মার্কেটিং। ডেফিনেটলি সেখানে ক্রেতার রুচি, পছন্দ, চাহিদা, এই ব্যাপারগুলোকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। তার পাশাপাশি সফল বাজারজাতকরণ কৌশল উদ্ভাবনের জন্য বাজারজাতকারীকে 2টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে হয়। এই 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কোন ধরনের ক্রেতাদের সেবা প্রদান করা হবে? কাস্টমার টার্গেটিং, এখানে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে টার্গেট করা হবে। তারপরে কি হচ্ছে, কিভাবে সর্বোত্তম উপায়ে ক্রেতাদের সেবা প্রদান করা যায়? ভ্যালু প্রস্তাব কি হবে? সর্বোত্তম উপায়ে বলতে বোঝানো হচ্ছে এখানে যেন আমি কোয়ালিটিটা মেনটেন করতে পারি, প্লাস আমার প্রোডাক্টের যেন ইউনিক ফিচার্স বা গুড ফিচার্সগুলো আমি এনশিওর করতে পারি। তারপরে যদি আমরা আসি, দেখো এখানে বলেছে যে প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র বাজারকে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তাকে বাজার বিভক্তিকরণ বা মার্কেট সেগমেন্টেশন বলা হয়। মার্কেট সেগমেন্টেশন অলরেডি আমরা দেখে এসেছি কি, বাজারের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে, সেই বৈশিষ্ট্যের প্রেক্ষিতে যখন আমি মার্কেটগুলোকে আলাদা আলাদা করছি পরস্পর থেকে, সেটাকে আমরা বলছি মার্কেট সেগমেন্টেশন। বাজার বিভক্তিকরণ বা মার্কেট সেগমেন্টেশনের মূল উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে কি কার্যকর বাজারজাতকরণ মিশ্রণ বা মার্কেটিং মিক্স ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলে থাকি। কার্যকর বাজারজাতকরণ মিশ্রণ উন্নয়ন, মার্কেটিং মিক্স ডেভেলপমেন্ট, এর মাধ্যমে প্রতিটি বাজার অংশের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান করা। মার্কেটিং মিক্স ডেভেলপমেন্ট কেন দরকার? আমার যারা কাস্টমার আছে তাদের রুচি, পছন্দ বা চাহিদা অনুযায়ী যেন আমি প্রোডাক্টটা সাজাতে পারি বা প্রোডাক্টের ডিজাইনিং করতে পারি বা প্রোডাক্ট তাদের কাছে সাপ্লাই দিতে পারি। এটাই হচ্ছে আমার মার্কেটিং মিক্স কনসেপ্টের মেইন আইডিয়া। তারপর কি এই ধরনের প্রয়োজন বা আকাঙ্ক্ষা আছে এমন একদল ক্রেতা নিয়ে গঠিত হয় মার্কেট সেগমেন্ট। ক্রেতাদের চাহিদার মধ্যে যখন সিমিলারিটি বা সাদৃশ্যতা থাকে তখন আমি সেটাকে একটা মার্কেট সেগমেন্ট বলতে পারি। তার পাশাপাশি কি আছে, বাজারে প্রবেশের জন্য এক বা একাধিক মার্কেট সেগমেন্ট নির্বাচন করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় মার্কেট লক্ষ্যায়ন। মানে আমি আমার প্রোডাক্টটা বানানো হয়ে গেছে, এখন আমি আমার প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি। এখন আমি কোন মার্কেটে আমার প্রোডাক্টটা লঞ্চ করব সেই মার্কেটটা সিলেক্ট করা বা সেই মার্কেটটা টার্গেট করা, এরকম 2-3টা মার্কেট যখন আমি টার্গেট করছি তখন সেটিকে আমরা বলছি বাজার লক্ষ্যায়ন বা মার্কেট টার্গেটিং। তারপর হচ্ছে কি, কোনো কোম্পানি যখন তাদের ক্রেতা কমাতে চায় তারা হচ্ছে
ক্রেতা কমাতে চাইলে তখন তারা ডিমার্কেটিং করে। এখানে বানান ভুল আছে, সেটা হচ্ছে কি করে, ডিমার্কেটিং। ডিমার্কেটিং তারা কখন করতে পারে, মনে করো হচ্ছে তাদের কারেন্টলি যে সাপ্লাই ক্যাপাসিটি আছে বা তারা যতটুকু সাপ্লাই করতে সক্ষম, সেই সাপ্লাই করতে সক্ষমতা বা তাদের সেই সক্ষমতাটা তাদের হচ্ছে ওই কাস্টমার যারা আছে তাদের চাহিদার তুলনায় অনেক কম, তখন গিয়ে তারা হচ্ছে ডিমার্কেটিং করে। তারপর কি, ভোক্তাই রাজা, কারণ হচ্ছে বিপণনের সকল কার্যক্রম ডেফিনেটলি ভোক্তা বা কনজিউমার ওরিয়েন্টেড বা কাস্টমার ওরিয়েন্টেড। এরপর যদি দেখি বাজার বিভক্তিকরণের মাধ্যমে সমগ্র বাজারকে অনেকগুলো ভাগে ভাগ করে প্রত্যেকটা বাজার বিভাগের আকর্ষণীয়তা বা হচ্ছে অ্যাট্রাকটিভিটি মূল্যায়ন করা হয়, এবং এভাবে এক বা একাধিক বাজার বিভাগ নির্বাচনকে বলা হয় হচ্ছে বাজার লক্ষ্যায়ন। মার্কেট অ্যাট্রাকটিভিটি মূল্যায়ন বা মার্কেট অ্যাট্রাকটিভিটি বলতে কি বোঝায়, দেখো কোন মার্কেটে আমি যদি এখন হচ্ছে সেল করতে যাই বা আমার প্রোডাক্টটা যদি লঞ্চ করতে যাই, তাহলে কোন মার্কেট থেকে আমি সব থেকে বেশি প্রফিট এনশিওর করতে পারবো বা কোন মার্কেটে আমার কাস্টমার এনগেজ করা সব থেকে সহজ হবে, এই জিনিসটা যখন আমি টার্গেট করতে পারবো বা এই জিনিসটা যখন আমি আইডেন্টিফাই করতে পারবো, তখন গিয়ে আমি সেটাকে বলবো হচ্ছে কি বাজার লক্ষ্যায়ন। বাজার স্থানে কিভাবে নিজের অর্পণ বা কিভাবে নিজের অর্পণ বলতে বা তুমি নিজের পণ্যের কথা যদি চিন্তা করো, নর্মালি হচ্ছে আমরা পণ্যই তো হচ্ছে সাপ্লাই করে থাকি না, এখন সেই পণ্যকে তুমি কিভাবে তোমার যারা কাস্টমার আছে তাদের কাছে, তোমার কম্পিটিটর যারা আছে, যে প্রতিযোগীরা আছে তাদের তুলনায় বেশি অ্যাট্রাকটিভলি বা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারো, এই যে পৃথকভাবে উপস্থাপন করবে এবং ক্রেতাদের মনে অবস্থান গ্রহণ করবে, তা নির্ধারণ করাকে বলা হয় ভ্যালু প্রস্তাব নির্বাচন বা চুজিং আ ভ্যালু প্রপোজিশন। ভোক্তার প্রয়োজন এবং চাহিদা পূরণের জন্য কোম্পানি যে সুবিধা দেওয়ার কথা ভোক্তাকে বলে বা অঙ্গীকার করে, তাকে বলা হয় হচ্ছে ভ্যালু প্রস্তাব। এখন ডেফিনেটলি আমাকে প্রথমত মার্কেট রিসার্চ বা মার্কেট অ্যানালিসিস করতে হয়, যার মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারি ওই মার্কেটের যে কনজিউমাররা আছে তাদের অ্যাকচুয়ালি চাহিদা কী, তাদের প্রয়োজনের জায়গাটা কোথায়। সেটাকে যখন আমি আইডেন্টিফাই করে তাদেরকে অঙ্গীকার করি যে হচ্ছে কি আমার প্রোডাক্ট থেকে তোমরা ডেফিনেটলি এই প্রয়োজনটা পূরণ করতে পারবে এবং এই অভাবটা তোমরা পূরণ করতে পারবে, সেটা যখন তাদেরকে আমি অঙ্গীকার করি, তখন সেটাকে বলা হয় ভ্যালু প্রস্তাব। তারপর কি, সর্বোচ্চ ক্রেতা ভ্যালু বা কাস্টমার ভ্যালু সৃষ্টির জন্য কোনো কোম্পানি নিজের পণ্যকে প্রতিযোগীর চেয়ে পৃথকভাবে উপস্থাপন করার চেষ্টা করে। অলরেডি আমরা এটা ডিসকাস করে এসেছি যে ইউনিক কী কী ফিচার আমি এর মধ্যে অ্যাড করতে যাচ্ছি বা এটা ডিজাইনিংয়ের মধ্যে আমি কীভাবে হচ্ছে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি আনছি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি পৃথকীকরণ বা হচ্ছে ডিফারেন্সিয়েশন। পৃথকীকরণ করার উপায়গুলো হচ্ছে 5টি। প্রথমত পণ্য পৃথকীকরণ, আমি আমার প্রোডাক্টের ডেফিনেটলি প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন করতে পারি কীভাবে, তার মধ্যে ইউনিক ফিচার্স অ্যাড করার মধ্যে, তার প্যাকেজিংটা ডিফারেন্ট করার মধ্যে বা তার ডিজাইনিংটা ডিফারেন্ট করার মধ্যে। তার পাশাপাশি সেবা পৃথকীকরণ, কর্মী পৃথকীকরণ, তারপর হচ্ছে প্রণালী পৃথকীকরণ এবং ভাবমূর্তি পৃথকীকরণ। এর মাধ্যমে আলটিমেটলি আমি এই প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনটা করতে পারি। তারপরে যদি আমরা আসি প্রতিযোগীর তুলনায় নিজের পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য এবং ভাবমূর্তি দ্বারা ভোক্তার মনে কোনো কোম্পানি যে পরিমাণ জায়গা দখল করে তাকে বাজার অবস্থান গ্রহণ বলে। মানে আমার যে কম্পিটিটর আছে তার থেকে আমি কী কী বেটার সার্ভিস দিচ্ছি আমার প্রোডাক্টের মাধ্যমে, কিংবা হচ্ছে আমি কী কী বেটার ফ্যাসিলিটিস আমার কাস্টমারদের জন্য এনশিওর করতে যাচ্ছি, বা আমার প্রোডাক্টের কোয়ালিটি যে আমার যে প্রতিযোগীগুলো আছে, যে কম্পিটিটরগুলো আছে তাদের থেকে যে ভালো, সেটা আমি যে আমার কাস্টমারদেরকে প্রুভ করতে পারছি, বা আমার প্রোডাক্টের অ্যাট্রাকটিভিটি যে তাদের কাছে বেশি, এটা যখন আমার কাস্টমারদেরকে আমি দেখাতে পারছি, তখন অটোমেটিক্যালি আমার কোম্পানি নিয়ে তাদের মনে একটা ভালো জায়গা দখল হবে, যেটাকে আমরা বলছি হচ্ছে মার্কেট পজিশনিং। তারপর কি, কোম্পানি বিভিন্নভাবে মার্কেট পজিশনিং করতে পারে, যেমন কি প্রতিযোগীদের তুলনায় একই পণ্যের কম মূল্য ধার্য করা, ডেফিনেটলি হচ্ছে প্রোডাক্টের দাম চাইলে কিন্তু তারা কমাতে পারে, দাম কমালে ডেফিনেটলি হচ্ছে তাদের কাস্টমার এনগেজমেন্ট অনেকটাই বেড়ে যাবে। তার পাশাপাশি সমমূল্যে অর্থাৎ একই মূল্যে প্রোডাক্টের প্রাইস তারা ঠিক রাখলো, কম্পিটিটর বা প্রতিযোগী যারা আছে তারা যে প্রাইসটা রেখেছে সেই প্রাইসের সাথে আমার কোম্পানির যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের প্রাইসটা আমি সেম রাখলাম, কিন্তু তাদের থেকে আমি কোয়ালিটি বেটার করলাম বা তাদের থেকে আমি আরও বেশি ফিচার অ্যাড করলাম আমার প্রোডাক্টের মধ্যে থেকে, যাতে করে হচ্ছে আমার যারা কাস্টমার আছে তারা একটু বেটার সার্ভিস পায় আমার প্রোডাক্টটা থেকে। সো এটার মাধ্যমে আলটিমেটলি কী করা হয়, মার্কেট পজিশনিংটাকে স্ট্রং করা হয়। তারপর কি, ক্রেতাদের সর্বোচ্চ ভ্যালু এবং সন্তুষ্টি প্রদানের মাধ্যমে লাভজনক সম্পর্ক সৃষ্টি। লাভজনক সম্পর্ক আমার ক্রেতাদের সাথে সৃষ্টি করছি, যার মাধ্যমে আমি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে নিশ্চিত করতে পারি এবং বজায় রাখাকে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা বলে। ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা বলতে বোঝানো হচ্ছে এই যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেটা আমি অলরেডি বলেছি। তারপরে যদি আমরা আসি ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার হাতিয়ারগুলো কী কী বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাকে কোন কোন বিষয় কনসিডার করতে হবে। প্রথমত আসে কি, পুনঃ বাজারজাতকরণ কর্মসূচি। আমাকে এখানে কন্টিনিউয়াস রাখতে হবে, এই মার্কেটিং অ্যাক্টিভিটিসগুলোকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। এটা কিন্তু কোনো জাস্ট একটা সীমিত সময়ের জন্য করলাম তারপর আর করবো না, এরকম কোনো কিছু নয়। এটাকে কন্টিনিউয়াসলি আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে। ক্লাব বাজারজাতকরণ এবং কাঠামোগত বন্ধন, সো এই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে কোথার মধ্যে আসছে বা কোথাকার মধ্যে আসছে, ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা এর মধ্যে এগুলো ইনক্লুডেড হয়।
হয়। তারপরে যদি আসি, বেশি পরিমাণে ক্রয়কৃত ক্রেতাদের জন্য বেশি বেশি মূল্য ছাড় প্রদান করার প্রক্রিয়াকে বলা হয় পুনঃ পুনঃ বাজারজাতকরণ কর্মসূচি। মানে কি, আমার মনে করো যারা কাস্টমার আছে তারা হচ্ছে বেশি বেশি প্রোডাক্ট কিনছে আমার কাছ থেকে, ঠিক আছে। এখন এই বেশি বেশি প্রোডাক্ট যখন কিনছে, আমি যখন দেখতে পাচ্ছি যে হচ্ছে তারা আমার জন্য অনেক বেশি ভ্যালু অ্যাডেড কাস্টমার হচ্ছে বা তারা আমার জন্য লাভজনক কাস্টমার হচ্ছে, তখন আমি তাদেরকে একটা পোর্শন ছাড় দিলাম কেনার ক্ষেত্রে, মনে করো তাদেরকে এত% ডিসকাউন্ট আমি দিলাম। সো সেটাকে বলা হয় পুনঃ পুনঃ বাজারজাতকরণ কর্মসূচি। কোম্পানির নিজস্ব কর্মী বাহিনীকে বোঝায় কোম্পানির অভ্যন্তরীণ অংশীদার বা পার্টনার্স ইনসাইড দ্য কোম্পানি। কোম্পানির যে ওয়ার্কাররা আছে ডেফিনেটলি হচ্ছে তারা ওই কোম্পানির অভ্যন্তরীণ অংশীদার বা পার্টনার ইনসাইড দ্য কোম্পানি হিসেবে তাদেরকে অভিহিত করা হয় বা গণ্য করা হয়। এর পাশাপাশি সরবরাহকারী, প্রণালী সদস্য, প্রতিযোগী, সরকার ইত্যাদি পক্ষকে বোঝায় কোম্পানির বাইরের বাজারজাতকরণ অংশীদার বা হচ্ছে মার্কেটিং পার্টনার্স আউটসাইড দ্য ফার্ম। ইনসাইড দ্য ফার্মের মধ্যে যারা আছে তারা মূলত কী করছে, ওই কোম্পানির প্রোডাক্ট রিলেটেড কাজগুলো করছে বা প্রোডাক্টটাকে কীভাবে তৈরি করা, প্যাকেজিং, তারপর হচ্ছে ওইটার ওরিয়েন্টেশন বা কীভাবে হচ্ছে সেটা আমার কাস্টমারদের কাছে পৌঁছানো, ওই স্ট্র্যাটেজিগুলো সেট করা, এই কাজগুলো যারা করছে, ডিরেক্টলি যারা ইনক্লুডেড এই কাজগুলোর ক্ষেত্রে, অথবা যারা কর্মচারী আছে, তাদেরকে আমরা বলছি হচ্ছে এখানে পার্টনার্স বা মার্কেটিং পার্টনার্স ইনসাইড দ্য ফার্ম। তাহলে আউটসাইড দ্য ফার্ম যারা যারা আসছে তারা হচ্ছে কারা, প্রণালী সদস্য, সাপ্লায়ার, তারপর হচ্ছে প্রতিযোগী বা কম্পিটিটর, সরকার, এরা। এরপরে কি, অধিক অনুগত ক্রেতা সৃষ্টির মাধ্যমে অধিক বাজার শেয়ার দখল এবং অধিক বিক্রয় এবং অধিক মুনাফা অর্জনকে বোঝায় কি, ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন। ডেফিনেটলি আমার যখন কাস্টমারদের প্রতি আমি লয়াল থাকবো, তাদের প্রতি যখন দায়বদ্ধ থাকবো, তাদেরকে যখন বেটার কোয়ালিটি সাপ্লাই করব, তাদের জন্য যখন আমি ভালো ভালো ফ্যাসিলিটিস ইনক্লুড করব, ভালো ভালো ফিচার্স ইনক্লুড করবো আমার প্রোডাক্টে, তারা ডেফিনেটলি হচ্ছে আমার এখানে এনগেজমেন্টটা বাড়াবে, আমার প্রোডাক্টে এনগেজমেন্টটা বাড়াবে, তারা তাদের রিলেটিভদেরকে জানাবে, ফ্রেন্ডদেরকে জানাবে। সো আলটিমেটলি কী হবে, ক্রেতাদের নিকট থেকে আমি ভ্যালু অর্জন করতে পারবো। ক্রেতাদের ক্রয়ের একটি অংশকে বোঝায় হচ্ছে কি, ক্রেতা শেয়ার। ক্রেতা তার মোট ক্রয়ের কতটুকু অংশ কোনো নির্দিষ্ট কোম্পানি থেকে ক্রয় করে তাকে বলা হয় কি, ক্রেতা শেয়ার। তার যে মোট ক্রয়, ক্রেতার যে মোট ক্রয়, তার যতটুকু অংশ কোনো একটা নির্দিষ্ট কোম্পানি থেকে সে ক্রয় করছে, সেটাকে আমরা বলে থাকছি হচ্ছে ক্রেতার শেয়ার বা ক্রেতা শেয়ার। কোম্পানি কর্তৃক প্রদত্ত বর্তমান অর্থাৎ কারেন্ট এবং ইন ফিউচার সম্ভাব্য সকল ক্রেতার জীবনব্যাপী ভ্যালুর সমষ্টি হচ্ছে ক্রেতা ইকুইটি। ক্রেতা শেয়ার এবং ক্রেতা ইকুইটি এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক নাম্বারে আসতে পারে, মনে রাখবা। আর বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার প্রদানকৃত জীবনব্যাপী ভ্যালুর সমষ্টিকে বলা হয় কি, ক্রেতা ইকুইটি, অলরেডি যেটা আমরা দেখে এসেছি। এরপর কি, ক্রেতা ইকুইটি কয়টি উপাদানের সমন্বয়ে গঠিত, 3টা উপাদান, যার মধ্যে প্রথমত আসে কি ভ্যালু ইকুইটি, ব্র্যান্ড ইকুইটি, তারপর হচ্ছে রিলেশনশিপ ইকুইটি। এই 3টা কনসেপ্ট বা এই 3টা উপাদানের সমন্বয়ে কি গঠিত হয়, ক্রেতা ইকুইটি, যেটা আমরা অলরেডি এর আগের স্লাইডে দেখে আসলাম। এখন দেখো, ক্রেতা সম্পর্কের অতীত সম্পর্কে ধারণা দেয় বা ক্রেতার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের অতীত বা ফিউচারে কি হবে, সেটা ডেফিনেটলি ডিপেন্ড করবে হচ্ছে কি, বর্তমান বা কারেন্ট এবং হচ্ছে পাস্ট কন্ডিশনের উপর, বর্তমান এবং অতীতের উপর। সো ইন ফিউচার যেটা হচ্ছে সেটা কী দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে বা কী দ্বারা প্রভাবিত হচ্ছে, অতীতের কী সম্পর্ক ছিল ওই কাস্টমারের সাথে সেটার উপর। সো এই কাস্টমার বা ক্রেতা সম্পর্কের, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের এই অতীত সম্পর্কে যেটা ধারণা দেয় সেটা হচ্ছে কি, বিক্রয় এবং বাজার শেয়ার। ভবিষ্যৎ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে কি, ক্রেতা ইকুইটি। নির্ধারিত মার্কেট ঠিক করা বা মার্কেট টার্গেটিং এবং ক্রেতাদের সাথে লাভজনক সম্পর্ক প্রতিষ্ঠায় হচ্ছে কি, মার্কেটিং ম্যানেজমেন্ট বা মার্কেট ব্যবস্থাপনা। সো মার্কেটিং ব্যবস্থাপনা আমাকে কি শেখায়, প্রথমত আমাকে মার্কেট টার্গেট করতে শেখায়, কোন মার্কেটে আমি আমার প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছি সেটা আইডেন্টিফাই করতে শেখায়, এবং ক্রেতা বা কাস্টমার যারা আছে তাদের সাথে লাভজনক একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে শেখায়। তার পাশাপাশি প্রতিযোগীর তুলনায় একটা কোম্পানি কতটুকু ভালো পণ্য এবং সেবা দিল সেটা ক্রেতা কর্তৃক নির্ধারণকে বলা হয় কাস্টমার পারসিভড ভ্যালু। ডেফিনেটলি কাস্টমার বিবেচনা করবে, দুইটা কোম্পানি যখন একই ধরনের পণ্য দিচ্ছে, তারা মনে করো হচ্ছে দুইটা কোম্পানির যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলোকে তারা নিজেরা বিবেচনা করবে, এবং যখন তারা দেখবে যে হচ্ছে আমার কোম্পানি থেকে বা আমি যে প্রোডাক্টটা তাদেরকে সাপ্লাই করছি সেখান থেকে তারা বেটার ফ্যাসিলিটিস পাচ্ছে, তখন ডেফিনেটলি সেটাকে আমরা বলে থাকি কি, কাস্টমার পারসিভড ভ্যালু। তারপর যদি বলি লাভজনক বা প্রফিটেবল কাস্টমার, ক্রেতাদেরকে বলা হয় কি, এঞ্জেলস। প্রফিটেবল কাস্টমার কারা, যারা হচ্ছে আমার কাছ থেকেই বা আমার প্রতি যারা লয়াল, আমার প্রতি যাদের বিশ্বাস আছে বা যারা আমার কাছ থেকেই নর্মালি প্রোডাক্ট পারচেস করে থাকে। সো এই ধরনের কাস্টমারদেরকে বলা হয়ে থাকে এঞ্জেলস। অল্প লাভজনক বা হচ্ছে লেস প্রফিটেবল কাস্টমার বা অলাভজনক ক্রেতাদেরকে বলা হয় ডেমন্স। সো এঞ্জেল অ্যান্ড ডেমন্স দুইটা বিপরীতধর্মী শব্দ। এঞ্জেলস কারা, যারা লাভজনক কাস্টমার, ডেমন্স কারা, যারা অলাভজনক কাস্টমার। এখন যদি আমরা আসি সম্ভাব্য মুনাফাযোগ্য বা পূর্বানুমানকৃত ক্রেতা আনুগত্যের উপর ভিত্তি করে কোম্পানি ক্রেতাদেরকে কয় ভাগে ভাগ করা যায়, 4 ভাগে। প্রথমত হচ্ছে স্ট্রেঞ্জার্স বা আগন্তুক, এটাকে বলা হবে হচ্ছে কি, আগন্তুক। স্ট্রেঞ্জার্স বা আগন্তুক
তারপর হচ্ছে কি বাটারফ্লাইস, প্রকৃত বন্ধু বা ট্রু ফ্রেন্ডস, এবং নাছোড়বান্দা বা বার্নাকলস। সো এগুলো যদি আমরা দেখি, সম্ভাব্য মুনাফাযোগ্যতা বা মাইনাস উচ্চ মুনাফাযোগ্যতা, নিম্ন মুনাফাযোগ্যতা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, প্রথমত আসি এই মুনাফাযোগ্যতা এবং পূর্বানুমানকৃত ক্রেতার আনুগত্য, মানে হচ্ছে আমার কাস্টমার লয়্যালটির উপর ডিপেন্ড করে আমি ক্রেতাদেরকে যদি ভাগ করতে যাই, তাহলে প্রথমত হচ্ছে স্ট্রেঞ্জার্স কারা, তারা হচ্ছে নর্মালি আমার কাছে আসলো, মনে করো হচ্ছে আসলো, আগে তাদের সাথে আমার সুসম্পর্ক ছিল না বা তারা আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেনি, তারা আমার কাছে মানে খুব বেশি যে আসে সেরকম কোনো কিছু না, তো আসলো আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করলো, চলে গেল, তাদের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক নাই। সো তারা হচ্ছে আমার জন্য স্ট্রেঞ্জার্স। বাটারফ্লাইস কারা হবে, এটার থেকে বেটার একটু পজিশনে যখন যাবে সেটা হচ্ছে বাটারফ্লাইস হবে। প্রকৃত বন্ধু কারা হবে, যখন ওই কাস্টমারের সাথে আমার একটা সুসম্পর্ক থাকবে, তখন সে তার রিলেটিভস বা তার যে ফ্রেন্ডসগুলো আছে তাদেরকে ডেফিনেটলি জানাবে আমার প্রোডাক্ট সম্পর্কে, আলটিমেটলি আমার কাস্টমার এনগেজমেন্ট তখন বেড়ে যাবে। আর লাস্টলি নাছোড়বান্দা কারা হবে, তারা জাস্ট আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে, অন্য কারো কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে না, এরকম যখন হয়ে যায় তখন সেটাকে বলা হয় বার্নাকলস। সম্ভাব্য মুনাফাযোগ্যতা, উচ্চ মুনাফাযোগ্যতা, নিম্ন মুনাফাযোগ্যতা, এই তিনটা কনসেপ্ট আছে। পূর্বানুমানকৃত ক্রেতা আনুগত্য, স্বল্পমেয়াদী ক্রেতা এবং দীর্ঘমেয়াদী ক্রেতা। দেখো উচ্চ মুনাফাযোগ্যতা কারা বা নিম্ন মুনাফাযোগ্যতা কারা, প্রথমত উচ্চ মুনাফাযোগ্যতা চিন্তা করা হয় হচ্ছে বাটারফ্লাই, মনে করো হচ্ছে এই যে যেটা হচ্ছে আমার আগন্তুক বা স্ট্রেঞ্জার যারা আমার কাছে আসলো, প্রোডাক্ট কিনলো, চলে গেল, তাদের সাথে আমার খুব একটা কানেকশন এখানে বিল্ড আপ করার কোনো চান্স নাই। সো তারা হচ্ছে এখানে কারা, নিম্ন মুনাফা বা নিম্ন মুনাফা আমি তাদের কাছ থেকে পেতে পারি। সো এরা হচ্ছে আগন্তুক এবং নাছোড়বান্দারা কি করে, আলটিমেটলি তাদের কাছ থেকেও কিন্তু আমি খুব একটা মুনাফা যে হচ্ছে পেতে পারি সেরকম না, কারণ তারা আমার কাছ থেকেই প্রোডাক্ট কিনে বা আমি তাদেরকে চাইলে কিন্তু হচ্ছে ছেড়ে দিতে পারি না। সো এখানে ব্যাপারটা এরকমও অনেক সময় দাঁড়ায় যে হচ্ছে আমার প্রোডাকশন কস্ট অনেক বেশি, সেটার তুলনায় আমাকে কম দামে বা প্রাইস কমিয়ে, দাম কমিয়ে সেই নাছোড়বান্দা যে গোষ্ঠীটা আছে বা যে ক্রেতা গোষ্ঠীটা আছে তাদেরকে হচ্ছে আমার প্রোডাক্ট সেল করতে হচ্ছে। সো আলটিমেটলি এখানে আমার লস হওয়ার পরও তাদের কাছে কিন্তু আমি প্রোডাক্টটা সেল করছি, কারণ তাদেরকে আমি ছাড়তে পারবো না সেই কাস্টমারটাকে। সো এটা হচ্ছে কি আগন্তুক এবং নাছোড়বান্দা। সো বেটার কারা, বাটারফ্লাই বলতে আমি এখানে যাদেরকে বোঝাচ্ছি, মনে করো হচ্ছে আগন্তুক, ঠিক আছে, আগন্তুকরা আসলো, এখন আসার পরে সে পরবর্তীতে যখন আমার সাথে ওই ডিল করতে আসবে বা আমার কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট সে যখন পারচেস করতে আসবে, তখন তার সাথে আমার মধ্যে একটা সুসম্পর্ক স্থাপিত হবে, তখন ওই জিনিসটাকে আমরা বলছি বাটারফ্লাই। আর বাটারফ্লাইটা ট্রু ফ্রেন্ড বা প্রকৃত বন্ধু কখন হয়ে যাচ্ছে, যখন তার প্রতি আমার ওই লয়ালটি ওইটা যখন হচ্ছে একটা স্ট্রং বেস তৈরি করছে, তখন হচ্ছে সে শুধুমাত্র আমার কাছ থেকেই প্রোডাক্ট কিনছে বা তার যে রিলেটিভস বা ফ্রেন্ড আছে তাদেরকে জানাচ্ছে আমার প্রোডাক্ট সম্পর্কে, তাদেরকে এনকারেজ করছে আমার প্রোডাক্ট পারচেস করার জন্য, তখন গিয়ে আমি তাকে বলতে পারবো একজন ট্রু ফ্রেন্ড। সো আমি সব থেকে বেশি মুনাফা পাচ্ছি বা উচ্চ মুনাফাযোগ্যতা এখানে কাদের কাছ থেকে পাচ্ছি, বাটারফ্লাই এবং ট্রু ফ্রেন্ডের কাছ থেকে। নিম্ন মুনাফাযোগ্যতা কাদের কাছ থেকে পাচ্ছি, যে আগন্তুক বা স্ট্রেঞ্জার অথবা হচ্ছে যে নাছোড়বান্দা তার কাছ থেকে বা বার্নাকলস। সো এখানে বাটারফ্লাই বা আগন্তুককে আমরা বলতে পারি স্বল্পমেয়াদী ক্রেতা। এরা হচ্ছে কি এদের মতো হচ্ছে কন্টিনিউয়াসলি যে আমার কাছ থেকেই প্রোডাক্ট কিনবে সেরকম কোনো কনসেপ্ট তাদের মধ্যে নেই। যখন এই কনসেপ্টটা এরকম হয় যে কি তারা শুধুমাত্র আমার কাছ থেকে কিনবে, দীর্ঘমেয়াদে হচ্ছে তারা আমার কনজিউমার বা কাস্টমার হিসেবে থাকবে, তখন সেটাকে আমরা বলি দীর্ঘমেয়াদী ক্রেতা। আর যখন হচ্ছে এটা এরকম কোনো ব্যাপার থাকে না, কোনো টাইম লিমিট এখানে থাকে না, তারা আসলো, চাইলে কিনলো বা চাইলে কিনলো না, সেরকম যদি হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি স্বল্পমেয়াদী ক্রেতা, বা একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য, সেটা খুবই কম বা স্বল্প সময়, সে স্বল্প মেয়াদের জন্য তারা আমাদের কনজিউমার বা কাস্টমার হিসেবে বিহেভ করে। ওকে, তারপরে যদি আমরা আসি আগন্তুক, যে সকল ক্রেতার মুনাফাযোগ্যতা নিম্ন এবং প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য কম, ডেফিনেটলি মুনাফাযোগ্যতা তাদের কাছ থেকে আমি কম মুনাফাযোগ্যতা এবং তারা আমার প্রতিষ্ঠানের প্রতি খুব একটা লয়াল নয়, তারা হচ্ছে আগন্তুক বা স্ট্রেঞ্জার্স। এই ধরনের ক্রেতাদের জন্য কোনো ধরনের বিনিয়োগ করার প্রয়োজন নেই, বিনিয়োগ করলে আমি ডেফিনেটলি লোকসানের মধ্য দিয়ে যাব। সবচেয়ে কম লাভজনক এবং স্বল্পমেয়াদী ক্রেতা হচ্ছে আগন্তুক। কোম্পানির তৈরিকৃত পণ্য এবং ক্রেতা চাহিদার মধ্যে কম সামঞ্জস্য থাকে। আর যে সকল ক্রেতার সম্ভাব্য মুনাফাযোগ্যতা উচ্চ কিন্তু প্রতিষ্ঠানের প্রতি তারা অনুগত নয়, মানে এদেরকে আমরা বাটারফ্লাই বলছি কেন, তাদের কাছ থেকে আমি মুনাফা বেশি পাচ্ছি কিন্তু তারা আমার প্রতিষ্ঠানের প্রতি অনুগত নয় বা লয়্যালটি, যেমন হচ্ছে আমি একজন ট্রু ফ্রেন্ড বা প্রকৃত বন্ধুর ক্ষেত্রে আমি যেটা এনশিওর করতে পেরেছি যে তার প্রতি লয়্যালটি, এই বেসটা অনেক স্ট্রং, যেটা আমি এনশিওর করতে পারিনি কাদের ক্ষেত্রে, এই বাটারফ্লাইদের ক্ষেত্রে, কিন্তু তাদের কাছ থেকে আমি মুনাফা ভালোই পাচ্ছি। সো তখন তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে বাটারফ্লাই। দেখো বাটারফ্লাই ক্রেতাদের আকর্ষণের জন্য আক্রমণাত্মক প্রসারমূলক কৌশল গ্রহণ এবং সন্তোষজনক ও লাভজনক লেনদেন সম্পর্ক গড়ে তোলা এবং তাদেরকে পরবর্তীতে ফিরিয়ে আনা হয়, এই ধরনের
ধরনের ক্রেতারা স্বল্প সময়ের জন্য অধিক দামে পণ্য ক্রয় করে। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমাকে এখানে ডেফিনেটলি মনে রাখতে হবে। স্বল্প মেয়াদী ক্রেতা কিন্তু হচ্ছে এরা অধিক লাভজনক, তার পাশাপাশি কোম্পানির তৈরিকৃত পণ্য এবং ক্রেতার চাহিদার মধ্যে তুলনামূলক বেশি সামঞ্জস্য থাকে। তারপরে যদি আমরা আসি, যে সকল ক্রেতারা উচ্চ মুনাফা যোগ্যতা সম্পন্ন এবং কোম্পানির প্রতি অনুগত, তাদেরকে আমরা বলছি প্রকৃত বন্ধু বা ট্রু ফ্রেন্ডস। তারা কি করে, এরা হচ্ছে ক্রেতাদের আনন্দদান ধরে রাখা এবং বৃদ্ধি করার জন্য ডেফিনেটলি আমাকে এখানে ইনিশিয়েটিভ নিতে হবে। মানে আমার যারা ট্রু ফ্রেন্ডস বা প্রকৃত বন্ধু, যখন আমি আইডেন্টিফাই করতে পারবো যে তাদের কাছ থেকে আমি বেশি প্রফিট বা মুনাফা অর্জন করতে পারছি, কিংবা তাদের আমার প্রতি লয়্যালটি অনেক বেশি, তখন আমার ডেফিনেটলি তাদেরকে আমার এই সম্পর্কটাতে রাখার জন্য বা ধরে রাখার জন্য তাদের জন্য আমার ইনভেস্ট করাটা দরকার, এবং সেটা ডেফিনেটলি তখন প্রফিটেবল হয়। সো এই কোম্পানি নিয়মিত সুসম্পর্ক তখন বজায় রাখে। এই ধরনের ক্রেতাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য কোম্পানি অধিক বিনিয়োগ করে। বিনিয়োগের ব্যাপারটা মাত্রই বললাম। দেখো, সবচেয়ে লাভজনক ক্রেতা এরা, নিয়মিতভাবে একই কোম্পানির পণ্য ক্রয় করে। কেন? তাদের সাথে আমার একটা লয়্যালটি আছে। তারপর কি, এই ধরনের ক্রেতারা পণ্যের গুণাগুণ সম্পর্কে অন্যকে জানায়। তারপর আসে যে সকল ক্রেতার প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য উচ্চ, তারা প্রতিষ্ঠানের প্রতি কিন্তু খুবই লয়াল, কিন্তু মুনাফা যোগ্যতা অধিক নয়, তাদেরকে নাছোড়বান্দা বলা হয়। মানে তারা আমার কাছ থেকেই প্রোডাক্ট কিনবে, কিন্তু হচ্ছে তাদের কাছ থেকে আমি খুব একটা প্রফিট এনশিওর করতে পারবো না, তখন গিয়ে তাদেরকে আমি বার্নাকলস বা নাছোড়বান্দা বলছি। এদের নিকট বিক্রয় বৃদ্ধি, ফি বৃদ্ধি বা সেবা হ্রাসের মাধ্যমে মুনাফা যোগ্যতা বৃদ্ধি করতে পারে কোম্পানি। তারপর কি, সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টিকারী ক্রেতা হচ্ছে এই বার্নাকলস বা হচ্ছে আমার নাছোড়বান্দা যারা আছে তারা। আর অনেক সময় এই ধরনের ক্রেতাদের কোম্পানি অ্যাভয়েড করতে চায়, কারণ তারাই সব থেকে বেশি প্রবলেম এখানে ক্রিয়েট করতে পারে। সো এটা গেল। এখন যদি আমরা আসি, স্বল্প মেয়াদী এবং উচ্চ মুনাফাযুক্ত ক্রেতা হচ্ছে কারা? বাটারফ্লাই। দীর্ঘমেয়াদী উচ্চ মুনাফাযুক্ত ক্রেতা কারা? প্রকৃত বন্ধু। স্বল্পমেয়াদী নিম্ন মুনাফাযুক্ত ক্রেতা কারা? আগন্তুক। এবং দীর্ঘমেয়াদী এবং নিম্ন মুনাফাযুক্ত ক্রেতা কারা? নাছোড়বান্দা। এই চারটা পোর্শন যেন হচ্ছে আমার ভুল না হয়। এখন হচ্ছে আমরা কিছু এমসিকিউ দেখব। নিচের কোন মতবাদটিতে অনুধাবন এবং সাড়া প্রদান এই দর্শনটা অনুসরণ করা হয়? এখানে অপশনের মধ্যে কি কি দেওয়া আছে দেখো। প্রথমত আমাকে বললো হচ্ছে কি, উৎপাদন মতবাদ, বিপণন মতবাদ, বিক্রয় মতবাদ এবং লাস্টে সামাজিকীয় বিপণন মতবাদ। এখানের মধ্যে দেখো, বিপণন মতবাদের যে কনসেপ্ট, সেখানের মধ্যে আমরা দেখেছি কি এখানের মধ্যে মার্কেট অ্যানালাইসিস করা হয় বা মার্কেট রিসার্চ করা হয়। সো আলটিমেটলি অনুধাবন এবং সাড়া প্রদানের কনসেপ্টটাই আসে হচ্ছে কি বিপণন মতবাদে। তারপরে যদি দেখি বিপণনের সবথেকে পুরাতন মতবাদ কোনটা? সবথেকে পুরাতন মতবাদ হচ্ছে উৎপাদন মতবাদ, যেটা আমরা একদম প্রথম মতবাদ যেটা ছিল। বিপণনে কোনটিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়? সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় ডেফিনেটলি যে কাস্টমার বা ভোক্তা বা কনজিউমার যিনি আছেন, তার রুচি, পছন্দ, চাহিদা, এই জিনিসগুলোকেই সবথেকে বেশি এখানে গুরুত্ব দেওয়া হয়। অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনের কোন ধারণাটি উপযুক্ত? অযাচিত পণ্য যখন আমি বিক্রয় করতে চাইব, তখন আলটিমেটলি আমার সেলিং কনসেপ্টটা চলে আসে, বিক্রয় বা সেলিং কনসেপ্ট। বিক্রয় মতবাদ বলা হয় এটাকে। কোন ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ সেই সব পণ্য যেগুলোর সর্বোচ্চ মান, কর্মদক্ষতা বা কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে? কোন ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ সেই সব পণ্য? আচ্ছা, এটা ডেফিনেটলি হচ্ছে কি পণ্য মতবাদ বা হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট। এখানের মধ্যে ডিটারমাইন করা হয় কি সর্বোচ্চ মান, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য বা হচ্ছে ক্রিয়েটিভিটি। অনেক সময় বা অনেক মানুষ মার্সিডিজ বেঞ্চ চায়, কেবল কয়েকজনই কিনতে সক্ষম। এখন এটি কিসের উদাহরণ? দেখো, আমি যদি চিন্তা করি যে হচ্ছে আমার ক্রয় ক্ষমতা আছে ডেফিনেটলি, তারপর হচ্ছে ক্রয়ের সামর্থ্য আছে, ক্রয়ের ইচ্ছা আছে, ক্রয়ের আকাঙ্ক্ষা আছে বা প্রয়োজন আছে বা অভাব আছে। সো এই জিনিস তিনটাই যখন একসাথে আমি কম্বাইন করি, তখন গিয়ে সেটা হয় চাহিদা। এখানের মধ্যে দেখো, মার্সিডিজ বেঞ্চ চায়, তার মানে হচ্ছে কি তার ক্রয় করার ইচ্ছা আছে, কয়েকজনই কিনতে সক্ষম, ক্রয় করার সক্ষমতা আছে। ইচ্ছা এবং সক্ষমতা যখন থাকবে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি চাহিদা বা ডিমান্ড। এরপরে কি আসে, কোনো কিছু থেকে যখন ভোক্তার বঞ্চনার অনুভূতি হয়, যে কোনো কিছু থেকে ভোক্তার বঞ্চনার অনুভূতি হলে তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি প্রয়োজনবোধ। প্রয়োজনবোধ কখন আসে বা প্রয়োজন কখন আসে? যখন আমি চিন্তা করতে পারি বা ফিল করতে পারি যে কোনো একটা কিছু থেকে আমি বঞ্চিত।
তারপর কি বাংলাদেশের ব্যবসায়ের ক্ষেত্রে কোন মতবাদটি সব থেকে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি বিক্রয় মতবাদ বা সেলিং কনসেপ্ট। এই মতবাদটাই বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে বা ব্যবসায়ের ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে ডেফিনেটলি হচ্ছে তোমরা গ্রুপে পোস্ট করার মাধ্যমে জানাতে পারো, কিংবা হচ্ছে আমাদের কমেন্ট সেকশন আছে সেখানেও জানাতে পারো। সো সবার জন্য অল দ্য বেস্ট, টাটা।